হৃদ ফিরেছে? না ম্যাডাম। ঘাড় ঘুরিয়ে এক পলক ড্রয়িং রুমের বড় ঘড়িটার দিকে সময় দেখে সোফিয়া খান। রাত প্রায় 11টার ঘরে। মায়ের খোঁজ এখনও পায়নি নাকি? ওনার জানা মতে হৃদ তার বউকে আনতে গিয়েছিল আশুগঞ্জ। বিকেল থেকে এতটা সময় লাগবে দুজনের ফিরতে, নাকি কোনো সমস্যা হলো? কফি দাও। জি ম্যাডাম। সার্ভেন্ট সম্মতি জানিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো। সোফিয়া খান অত্যন্ত গম্ভীর মুখে সোফার দিকে এগিয়ে গেল। হাতের মুঠোফোনটাই হৃদকে কল লাগালো। ওপাশ থেকে হৃদের ফোন অফ বলাতে চিন্তিত ভঙ্গিতে আবারও দেয়াল ঘড়িটাতে সময় দেখে নিল। হৃদের কল কেটে মুহূর্তেই কল মিলালো আসিফকে। পরপর বেশ কয়েকবার কল দেওয়ার পরও যখন আসিফের কলটা রিসিভ হলো না, তাতে মুহূর্তেই কপাল কুঁচকে আসে সোফিয়া খানের। ওনার ছেলের শরীর ভালো না। অসুস্থ শরীর নিয়ে তেড়ামি করে কাল রাতের ফ্লাইটেই লন্ডন থেকে বাংলাদেশে ফিরেছে হৃদ। সকালে এয়ারপোর্টে ল্যান্ড করেই নাকি বউয়ের খোঁজে সারাদিন পার করলো সে। অবশ্য উনিও সারাদিন হৃদের খবর নিতে পারেননি, কারণ ওনার ফ্লাইট ছিল আজ। তাই ছেলের খবর নিতে হয়েছিল বাংলাদেশে ফিরে। তিনি নিজের বাসায় না গিয়ে হৃদের বাসায় উঠেছেন। কিন্তু এখানে এসে জানতে পারলেন হৃদ নাকি সকাল থেকেই মায়ের খোঁজ করে সন্ধ্যার দিকে লোক নিয়ে বেরিয়ে যায় মায়াকে আনতে। ছেলের বউকে নিয়ে বাড়ি ফিরবে, সেটা ভালো কথা, কিন্তু কেউ ওনার ফোন ধরছে না কেন? সোফিয়া খান চিন্তিত ভঙ্গিতে সোফায় বসল। হাতের ফোনটা টি টেবিলের ওপর রেখে বসতেই কয়েক মিনিটের মধ্যে সার্ভেন্ট কফি দিয়ে গেলে তিনি তাতে চুমুক বসান। আপাতত কয়েকদিন তিনি হৃদের সঙ্গেই এই বাড়িতে থাকবেন। যতদিন হৃদের মেডিসিন চলবে ততদিন এখান থেকে তিনি কোর্টে যাবেন। তাছাড়া ওনার একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য চট্টগ্রাম যাওয়া দরকার। কিছু হিসাব নিকাশ বাকি আছে কারো সাথে। সোফিয়া খানের মনস্তাত্ত্বিক ভাবনার মাঝেই তপ্ত আগুনের মতো দাউ দাউ করে ড্রয়িং রুমে প্রবেশ করল হৃদ। কোনো দিক না তাকিয়ে চোয়াল শক্ত করে অগ্নিশিখার নাই চলে যেতে দেখে সোফিয়া খানের চোখে পড়ল হৃদকে। তিনি হাতের কফিটা রাখতে রাখতে তৎক্ষণাৎ হৃদের পেছনে তাকালো মায়ের সন্ধানে। কিন্তু আশেপাশে মায়াকে কোথাও দেখতে না পেয়ে উঠে দাঁড়াতে হৃদকে পেছনে ডেকে মায়ের সন্ধান করে বলল, তুমি একা কেন? মায়া কোথায় হৃদ? মায়ের নামটা কানে যেতেই হৃদের কদম 2 সেকেন্ডের জন্য থামে। 2 হাত মুষ্টিবদ্ধ করে আবারও চলে যেতে নিলে একইভাবে হৃদের পেছন ডাকল সোফিয়া খান। হৃদ, তোমাকে কিছু বলছি আমি। একা কেন তুমি? মায়া কই? মায়ের কথায় হিংস্রত রক্তিম চোখে হৃদ ঘুরে তাকাতেই আঁতকে উঠল সোফিয়া খান। হৃদের চোখে মুখে শরীরের জায়গায় জায়গায় রক্তের ছিটা। কপাল ফেটে রক্ত ঝরছে। হৃদের মাথায় পরপর 2টো সার্জারি হয়েছে সবে মাত্র। বেশ কিছু অস্ত্রোপচার করা হয়েছে তাতে। এই অবস্থায় হৃদের মাথায় পুনরায় আঘাত পাওয়া মানে হৃদের কন্ডিশন খারাপের দিকে যাওয়া। আল্লাহ না করুক দ্বিতীয়বার কোনো কারণে হৃদের ব্রেনে রক্তক্ষরণ হয়, তাহলে হৃদকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। তিনি হৃদের সাদা পাঞ্জাবিটা রক্তের ছিটায় রক্তিম হয়ে যেতে দেখে আতঙ্কিত গলায় বললেন, তোমার এই অবস্থা কেন হৃদ? কি হয়েছে? মায়া কোথায়? সোফিয়া খানের কথা শেষ হতে হতে হৃদ মুহূর্তেই সিঁড়ির গোড়ায় থাকা ফ্লাওয়ার প্যাশনটা 2 হাতে মাথার ওপর তুলে আছাড় মারতে মারতে চিৎকার করে বলল, ওই বেঈমান নারীর নাম আমার সামনে নিবে না কেউ। আই হেট হার, আই জাস্ট হেট হার। বলতে বলতে হৃদ জেদের তোপে সিঁড়ির গোড়ার অপর পাশে থাকা টপটাও ছুঁড়ে মারল। মুহূর্তের মাঝে ভেঙে ছিটকে গেল ড্রয়িং রুম জুড়ে। হৃদের তোলপাড়ে আসিফ সহ বেশ কয়েকজন দৌড়ে ড্রয়িং রুমে উপস্থিত হলো। সোফিয়া খান কেমন শক্ত হয়ে দাঁড়িয়ে। উত্তেজিত পরিস্থিতিতে তিনি হৃদের কাছে যাচ্ছেন না, কারণ এই মুহূর্তে হৃদকে থামানোর চেষ্টা করা মানে হৃদের রাগের বশে হৃদকে আরও হাইপার করে দেওয়া, যেটা মোটেও হৃদের জন্য ভালো হবে না। ছেলের রাগ সম্পর্কে ওনার ধারণা আছে, তবে এই পরিস্থিতিতে হৃদের রাগটা হৃদের ক্ষতি করছে। সোফিয়া খান জায়গায় পাথর মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকতেই আসিফ দৌড়ে হৃদকে আটকাতে চাইলে মুহূর্তেই হাতের ইশারায় নিষেধ করেন তিনি। আসিফ কাচুমাচু করল হৃদের তোলপাড় ভাঙচুর দেখে। সোফিয়া খান হৃদের দিকে তাকিয়ে উত্তেজিত গলায় আসিফকে আদেশ করে বলল, আসিফ, গাড়ি বের করো, কুইক। আসিফ দৌড়ে বাইরের দিকে যেতেই হৃদ কয়েক মিনিটের মাঝে গোছানো পরিপাটি সুন্দর ড্রয়িং রুমটাতে ভেঙে চুড়ে তোলপাড় বয়ে দিল। ফ্লোরের কাঁচ ভাঙা টুকরের নাই হৃদের মন মস্তিষ্ক দুটোই বিখণ্ডিত হয়ে গেল। সারা রাত ফ্লাইট, তারপর সারাদিনের দৌড়াদৌড়ি, সন্ধ্যায় মায়ের বিয়ে নিয়ে হাঙ্গামা, আর এখন ভাঙচুরের দখল। হৃদের শরীর আর নিতে পারল না। নিস্তেজ শরীরে কেমন দুর্বল হয়ে পড়ল। সারাদিন পেটে কিচ্ছু পড়েনি, সেই সাথে চিকিৎসারত মেডিসিনও নেওয়া হয়নি। অস্থির উত্তেজিত হৃদের নাক বেয়ে রক্ত ঝরল, চোখের পাতা বুঝে আসলো। শেষ শক্তি খাটিয়ে ভাঙচুর করতে চাইল। সোফিয়া খান দৌড়ে হৃদকে জাপটে ধরেন। মায়ের বক্ষ পেয়ে হৃদের হাতের লাঠিটা ফ্লোরে গড়িয়ে পড়ল। জ্ঞান হারানোর আগে মাথা ছেড়ে সোফিয়া খানের কাঁধে লুটিয়ে পড়তে পড়তে হৃদ বিড়বিড় করে বলল, হৃদ তো আমার ছিল আম্মু, তাহলে অন্য কারো কেন হলো?
আই হেট হার। আমার ওকে আর চাই না। হৃদের গড়িয়ে পড়া নাকের রক্তে সুফিয়া খানের কাঁধ ভিজে উঠল। হৃদের শক্তপোক্ত শরীরের ভার সুফিয়া খানের ওপর ছেড়ে দিতেই তিনি হৃদকে সামলাতে হিমশিম খেল। তাল সামলাতে না পেরে হৃদকে নিয়ে ফ্লোরের কাঁচের ওপর পড়তে নিলেই বাসার সার্ভেন্টরা দৌড়ে এসে এলোমেলোভাবে হৃদসহ সুফিয়া খানকে ধরল। দুই হাতে তখনও হৃদকে জাপটে জড়িয়ে সুফিয়া খান বুঝতে পারেন ছেলের মন ভালো নেই। কিছু একটা হয়েছে যার জন্য ওনার শক্তপোক্ত ছেলেটা মানসিকভাবে ভেঙে গেছে। ওনার শক্ত চেহারায় আবারও অশ্রু জড়ালো। হৃদকে ধরাধরি করে রাতের অন্ধকারে তৎক্ষণাৎ নেওয়া হলো হাসপাতালে। হৃদকে আইসিইউতে রেখে অক্সিজেন মাস্ক পরালো। ইউরোপিয়ান ডক্টরদের সাথে কনফারেন্স কলে থেকে ট্রিটমেন্ট দিল। টানা ৪৫ দিন কোমায় থাকার পর হৃদের জ্ঞান ফিরেছিল সবেমাত্র ৩ দিন আগে। এই অবস্থায় হৃদের মানসিক চাপ নেওয়া মানে নিজের জীবন ঝুঁকিতে রাখা। ডাক্তাররা হৃদের ব্রেন শান্ত রাখার জন্য ঘুমের ইনজেকশন পুশ করল। ডক্টর সুফিয়া খানকে জানায় হৃদকে কয়েকদিন ঘুমের মধ্যে রাখতে হবে, তাতে হৃদের মস্তিষ্ক শান্ত থাকবে, নয়তো পেশেন্টের অবস্থা আরও খারাপের দিকে যেতে পারে। সুফিয়া খান নীরব সম্মতিতে ডাক্তারদের কথা মেনে নেন। উনি ছেলের ভালো চায়, ওনার ছেলে সুস্থ হোক, তাতেই হবে। হৃদের আইসিইউর বাইরে চেয়ারে মাথা ঝুঁকে বসেছিলেন সুফিয়া খান। রাত তখন ১:৩০টার ঘরে। আসিফ নিজের হাতে ফোনটা সুফিয়া খানের দিকে এগিয়ে দিতেই মাথা তুলে তাকান তিনি। ফোনের দিকে তাকাতেই আসিফ ছোট গলায় বলল, গুলশান থানার ওসি ফোন করেছে ম্যাডাম। অসময়ে পুলিশের চক্রে বিরক্তি প্রকাশ করে সুফিয়া খান বিরক্ত গলায় বলল, কি চাই? সুফিয়া খানের বিরক্তিতে কাচুমাচু করে আসিফ। হৃদের মায়ের সঙ্গে তার কমই ওঠা বসা। কেমন রাগী আর জেদ্দি মানুষ এই মহিলা। দৃষ্টিও কেমন জানি বাজ পাখির নেই। কথা বলে কেমন তীক্ষ্ণ। আপনার সাথে কথা বলতে চাই, জরুরি কথা ছিল একটু। বিরক্তিতে তৎক্ষণাৎ উত্তর আসলো সুফিয়া খানের, নট নাও, পরে কথা বলবো, রেখে দাও এখন। আসিফ সুফিয়া খানকে পুনরায় ফোনটা এগিয়ে দিতে দিতে বলল, একটা ঝামেলা হয়েছে ম্যাডাম। হৃদ ভাইয়ের নামে কেস ফাইল হয়েছে ৩টা। ওসি বলেছে নারী নির্যাতন মামলা, গাড়ি ভাঙচুর সহ ১০ লাখ টাকার গহনাপাতি চুরি নিয়ে মোট ৬০ লাখ টাকার মামলা করেছে। সাথে মার্ডার কেস আছে একটা। ৩টা মামলাই নাকি আশুগঞ্জ থানা থেকে গুলশান থানায় ট্রান্সফার করা হয়েছে এই রাতে। সেজন্য ওসি সাহেব আমাদের কল করে বিষয়টা জানাচ্ছে। হৃদ ভাই তো অসুস্থ, আপনি যদি দেখতেন বিষয়টা। আসিফের কথাই কেমন তেতে উঠল সুফিয়া খান। একটার পর একটা ঝামেলা ওনার ছেলের পেছন ছাড়ছে না। ওনার ছেলেটাকেও সুস্থ হতে দিচ্ছে না। এখন আবার উটকো ঝামেলা। শালার বেটারা মরার আর জায়গা পেল না। ভাবছিলাম হাত নষ্ট করব না। আমারে মাঠে না নামাইলে কারোর শান্তি নাই। দে ফোন দে। কথাগুলো বলতে বলতে আসিফের হাত থেকে ফোনটা এক প্রকার ছিনিয়ে নেওয়ার মতো করে কানে তুলল সুফিয়া খান। থানার ওসিকে কিছু বলতে না দিয়ে সুফিয়া খান বললেন, শোনেন ওসি সাহেব, আপনার কাছে হৃদ খানের নামে কোনো মামলা আসেনি এখন পর্যন্ত। বাকিটা কি করতে হবে সেটা আপনি ভালোই জানেন। বুদ্ধিমান লোককে কিছু বলতে হয় না আশা করছি। ফোনের ওপাশ থেকে ওসি সাহেব গমগমে উত্তরে বলল, জি মিসেস খান, বুঝতে পেরেছি, কিছু বলতে হবে না। আসলে আপনি না বললেও আমরা এই মামলাগুলো হাতে নিতাম না। দোয়া করবেন, তাতেই হবে। হৃদ খানকে আমার সালাম দেবেন, রাখছি। কল কেটে যাওয়ার আগে সুফিয়া খান ওসির উদ্দেশ্যে বলল, শোনেন ওসি সাহেব, ফোন রাখলে হবে না, আপনার কাজ শেষ হয়নি। আসলে আমার ছেলেটা একটু অসুস্থ, আর অসুস্থ ছেলেটা আমার ইমোশনাল। আর এখন কেউ যদি আমার ইমোশন নিয়ে টানাটানি করে তাহলে সেটা আমার মোটেও ভালো লাগবে না। আপনি এক কাজ করেন, আশুগঞ্জ থানার নাম্বারটা আমাকে সেন্ড করেন। সেই সাথে থানায় ফোন করে জানাবেন মামলা দায় করা বাদী জনাব শওকত চেয়ারম্যান একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। তাকে যেন থানায় আটকে রাখা হয়। আসলে আমি ওনার সাথে সাক্ষাৎ করতে চাই, বুঝেছেন? সুফিয়া খানের কথায় তৎক্ষণাৎ সম্মতি জানিয়ে ফোনের ওপাশে থাকা ওসি সাহেব বলল, জি ম্যাডাম, হয়ে যাবে। ধন্যবাদ ওসি, তবে আপনারও খেয়াল রাখা হবে, চিন্তা করবেন না, আমার লোক যাবে আপনার খেদমতে। ওপাশে ওসি সাহেব খুশিতে প্রফুল্লতা দেখিয়ে বলল, আপনাদের দোয়াতেই আছি ম্যাডাম। কল কেটে যেতেই আসিফের হাতে ফোনটা তুলে দিতে দিতে সুফিয়া খান কপাল কুঁচকে তাকালো আসিফের দিকে। কিছু একটা ভেবে বলল, তুমি আমার সাথে যাবে নাকি হাসপাতালে থাকবে হৃদের সঙ্গে, কোনটা? আসিফ সুফিয়া খানের কথাই দ্বিমনা করে বলল, আমি আপনার সাথে যাই ম্যাডাম। রাদীপ ভাই তো বলেছে তিনি আসছে হৃদ ভাইয়ের সঙ্গে রাত্রি থাকার জন্য। আপনার হয়তো আমাকে প্রয়োজন পড়তে পারে। সুফিয়া খান হাতের ফোনটা আসিফের দিকে দিয়ে বলল, তোর আর কত বড় হতে হবে আসিফ? এত অল্প ব্রেনে হৃদকে কিভাবে হ্যান্ডেল করিস? যাই হোক, তোর প্রয়োজন আপাতত আমার ছেলে অবধি থাক। সকালে দেখা হবে, খেয়াল রাখিস, আসছি। সুফিয়া খানকে হাসপাতালের করিডোর ধরে যেতে দেখেই আসিফ সেই দিকে কেমন হতভম্ব হয়ে তাকায়। হৃদ ভাইয়ের মা তার কাছে সাধারণ কোনো নারী মনে হয় না।
ওনার চাল চলন কথাবার্তা, শান্ত মস্তিষ্কের ডিসিশনে যে কোনো মানুষকে মেরে ফেলার ক্ষমতা রাখেন তিনি। ছেলের নামে মামলাগুলো কেমন মুহূর্তেই ধামাচাপা দিয়ে দিল তিনি। উল্টো মামলাদায়কারী বাদী চেয়ারম্যানকেও ফাঁসিয়ে দিল মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল বলে। এরা মা ছেলে পারে না এমন কোনো কাজ নেই। এদের পেছনে থেকে মাঝে মধ্যে আসিফের রু কেঁপে ওঠে এদের কর্মকাণ্ডে। আল্লাহ জানে এবার চেয়ারম্যান পরিবারের কি হয়। সুফিয়া খান আশুগঞ্জ যাওয়া মানে চেয়ারম্যান পরিবারের কপালে শনি লটকানো। রাত 3:30টার ঘরে অন্ধকার রাতে সাদা গাড়িটি এসে থামল আশুগঞ্জ থানার সামনে। তাড়াহুড়োয় ড্রাইভার গাড়ি থেকে নেমে পেছনের দরজা টেনে ধরতেই গাড়ি থেকে বের হন পরিপাটি সুন্দর সুফিয়া খান। বয়স্ক ড্রাইভারের হাইটে সুফিয়া খানকেই লম্বা দেখালো। তিনি আশেপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সোজা হাঁটল থানার ভেতরের দিকে। ড্রাইভার শব্দ করে গাড়ির দরজা আটকাতেই সুফিয়া খানের পেছন পেছন আরও 2 জন লোক হাঁটল সেই দিকে। একজন সুফিয়া খানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তারেক, বয়স হৃদের পাশাপাশি হবে, তবে হালকা পাতলা ছেলেটি খুবই মেধাবী। প্রফেশনাল উকিল হলেও গোপনে সে একজন দক্ষ হ্যাকার। হাতের চালানে পড়ে না এমন কোনো কাজ নেই। তারেক নামক ছেলেটিকে আপাতত সবাই সুফিয়া খানের পিএ হিসেবেই চেনে। এই মুহূর্তে চোখে মোটা চশমা পরে মোটা ফাইলগুলো নিয়ে সে সুফিয়া খানের পেছন পেছন যাচ্ছে পুলিশ স্টেশনের ভেতরে। অপর পাশে আর্মির মেজর নওয়াজ হাসান। মধ্যরাতে 3 জন পুলিশ স্টেশনে প্রবেশ করতেই থানার পুলিশ এগিয়ে আসে সেই দিকে। সুফিয়া খানের সঙ্গে কুশলাদি বিনিময় করার মাঝেই সুফিয়া খানের চোখে পড়েন চেয়ারে বসা চেয়ারম্যান সাহেবকে। সুফিয়া খান সবাইকে এড়িয়ে সেদিকে এগিয়ে যান। পাশের চেয়ারটা টেনে জামাল চেয়ারম্যানের মুখোমুখি বসতে বসতে হেয়ালি করে বলেন, আরে চেয়ারম্যান সাহেব যে, কেমন আছেন আপনি? আপনার টানে আশুগঞ্জ অবধি চলে আসলাম। তা ভালো আছেন আপনি? সব ঠিকঠাক? সুফিয়া খানের হেয়ালি কথায় কেমন তেতে উঠল জামাল সাহেব। তিনি এসেছিল ওনার ছেলে আর ছেলের বউকে মারার দায়ে মামলা করতে, কিন্তু এখানে আসার পর উল্টো ওনাকেই আটকে রেখেছে ক্রিমিনাল বলে। উনি বুঝতে পারছে এই মহিলার কথায় ওনাকে আটকে রাখা হয়েছে। ওইদিকে ওনার অসুস্থ ছেলেটা জীবন মৃত্যুর মুখে লড়াই করছে। উনি সেখানেও যেতে পারছেন না এই মহিলার জন্য, আর এখানে এসে এই মহিলা ওনার সাথে হেয়ালি করছে। জামাল সাহেব তেতে উঠে বললেন, আমাকে আটকে রাখলে ভাবছেন আমি ভয় পাবো? আপনার গুন্ডা ছেলেকে জেলের ভাত খাইয়ে ছাড়বো আমি। জামাল সাহেবের কথাই সুফিয়া খান গা ছেড়ে চেয়ারে বসতে বসতে পায়ের ওপর পা তুলল, হেয়ালি করে বলল, কি চেয়ারম্যান সাহেব, এটা কেমন কথা? আমি আপনার সাথে কথা বলছি আর আপনি আমার ছেলেকে টানছেন। দিস ইজ নট ডান। মা এসেছে, তার সাথে কথা বলুন। শুধু শুধু এইসবের ছেলেকে টানছেন কেন? সুফিয়া খানের হেয়ালি কথাগুলো যেন জামাল সাহেবকে উত্তেজিত করছে বারবার। তিনি রেগে চিল্লিয়ে বললেন, কারণ আপনার ছেলে একটা গুন্ডা সন্ত্রাসী তাই। সুফিয়া খান আগের নাই হেয়ালি করে বলল, আপনি আমার ছেলের বউকে নিজের ছেলের বউ করে নিয়ে যাবেন, আর আমার ছেলে গুন্ডামি করলেই দোষ? ধরেন আপনার বউকে যদি আমার স্বামী বিয়ে করতে চায়, তাহলে আপনি কি করবেন? আপনার... সুফিয়া খানের কথা শেষ হওয়ার আগেই জামাল সাহেব চেতে উঠে চিৎকার করে বলল, আপনি বেশি বাড়াবাড়ি করছেন। জামাল সাহেবকে উত্তেজিত হতে দেখে দারুণ হাসল সুফিয়া খান। হেয়ালি করে আবারও বলল, আপনার বুড়ো রক্ত এত গরম হলে আমার ছেলের জোয়ান রক্ত কতটা গরম হওয়া দরকার চেয়ারম্যান সাহেব? আপনি বুড়া বয়সে বইয়ের ভাগ বসাতে চান না, তাহলে আমার জোয়ান ছেলে কেমনে পারবে? আচ্ছা ধরেন আপনার ভালো ছেলেটা যদি হঠাৎ করে হাসপাতাল থেকে গায়েব হয়ে যায়, তাহলে এত ভালো মানুষ দিয়ে কি করবেন? শোনেন চেয়ারম্যান সাহেব, জীবনে কিছু সময় গুন্ডা হওয়া খারাপ কিছু না। আপনাকে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনবেন। বারবার রিপিট করব না কিন্তু, একবারই মনোযোগ দিবেন, কেমন? সুফিয়া খানকে শেষ করতে না দিয়েই থানার মধ্যে চিল্লাচিল্লি শুরু করলো জামাল চেয়ারম্যান। তিনি টাকার দাপট দেখাতে লাগলো সুফিয়া খানের সামনে। তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ারম্যান সাহেবের দিকে তাকিয়ে শান্ত থাকলো সুফিয়া খান। চেয়ারম্যান সাহেব বলতে লাগলেন, আপনাদের মতো 2-4টা টাকাওয়ালা মানুষ উড়াই দেওয়ার মতো ক্ষমতা আমিও রাখি। মেয়ে মানুষের মতো থাকেন, অযথা একটা পুরুষ মানুষের সাথে কুলাতে পারবেন না। আপনার ছেলেকে তো আমি জেলের ভাত খাওয়াই ছাড়ব। চেয়ারম্যান সাহেবের কথায় তিনি কেমন সুন্দর হাসল, যেন মজার কিছু শুনতে পেয়েছেন তিনি। পা নামিয়ে তিনি কনস্টেবলের এগিয়ে দেওয়া চায়ের কাপটি হাতে তুলতে তুলতে বলল, আপনি আমার ছেলেকে জেলের ভাত খাওয়াবেন ভালো কথা, কিন্তু তার জন্য তো আপনাকে আগে একটা কেস ফাইল করতে হবে, কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনি কোনো কেস না করে কাউকে জেলের ভাত খাওয়াতে পারবেন না, এটা আইনে নেই। তাছাড়া আপনাকে তো থানায় আটকে রাখা হয়েছে ড্রাগস মামলার দায়ে। আপনি নাকি নারী পাচার করেন, দেশের নাবালক স্টুডেন্টদের হাতে ড্রাগস সাপ্লাই করেন। আপনার আর আপনার ছেলের নামে নাকি 156টি অ্যাটেম্প টু মার্ডারের কেস ফাইল পাওয়া গেছে। শুনলাম আপনি নাকি এলাকায় দুর্নীতি করে চেয়ারম্যান হয়েছেন, সত্যি?
আপনাকে এত ভালো মানুষ মনে করেছিলাম আমি, অথচ শেষ পর্যন্ত আপনি আর আপনার ছেলেরাই সন্ত্রাসের গডফাদার বের হলেন। এই করে বেড়ান বুঝি এলাকায়? ছোট বড় 156টা ফাইল খুঁজে পাওয়া গেছে আপনাদের নামে, সব ফ্লেভারের মামলায় আছে দেখছি। ছি ছি, এইসব করে বেড়ান আপনারা। সুফিয়া খানের কথাই কেমন হতভম্ব আর হতবাক হয়ে যায় জামাল সাহেব। ওনার জীবনে কোনো মামলা নেই, ওনার পরিবার যথেষ্ট ভালো আর রক্ষণশীল পরিবার, সেখানে এতগুলো মামলা আসবে কোত্থেকে? জামাল সাহেবের বুঝতে দেরি হলো না এই সব কিছুই সুফিয়া খানের কারসাজি। তিনি রেগে মেগে চেয়ারে বসা অবস্থায় টেবিলে থাপ্পড় দিয়ে চেতে উঠে বলল, আপনি মিথ্যা মামলার কাহিনী সাজাচ্ছেন আমার পরিবারের নামে। মনে করেছেন আমি ভয় পাবো আপনার কথায়? আপনার যা খুশি করতে পারেন, আমিও এর শেষ দেখে ছাড়ব। চেয়ারম্যান সাহেবের কথায় হাতের কাপে চুমুক দিতে দিতে আবারও আগের ন্যায় সুফিয়া খান বলল, আপনার এই মনে হলো আমি আপনাকে মিথ্যে বলবো? আমাকে আপনার মতো ছোট মস্তিষ্কের মনে হয়? তারেক, চেয়ারম্যান সাহেবকে ওনার বিরুদ্ধে করা মামলা অভিযোগগুলোর কাগজ দেখাতো। কথাগুলো বলতে বলতে তৎক্ষণাৎ তারেক নামক ছেলেটি হাতের ফাইল থেকে কিছু কাগজ বের করে সামনে রাখতেই সেগুলো হাতে নেয় চেয়ারম্যান সাহেব। সাজানো গোছানো প্রত্যেকটা মামলাই ওনার আর ওনার ছেলের বিরুদ্ধে দায় করা। দপদপ করে জ্বলতে থাকা চেয়ারম্যান সাহেব হঠাৎ কেমন চুপ করে যায়। সুফিয়া খান সেদিকে তাকিয়ে হাতের চাটা টেবিলের উপর রাখতে রাখতে চেয়ারম্যান সাহেবের উদ্দেশ্যে বলল, শুনুন চেয়ারম্যান সাহেব, এলাকায় চেয়ারম্যানই করছেন তো মানুষের সেবা পর্যন্ত সীমাবদ্ধ থাকুন। শুধু শুধু আমার ছেলে পর্যন্ত কি টানছেন? আমার ছেলে আপনার বাজেটের বাইরে। ছেলেটা অসুস্থ বলে মা এসেছি। ভাবুন, মা যদি এতটুকু পর্যন্ত আসে তাহলে ছেলের বাবাও তো আসবে, তাই না? আপনি তো আমাকেই সামাল দিতে পারবেন না, বাবা ছেলে অবধি যাবেন তো দূর। আমি যাওয়ার পর আমার স্বামী আসবে, আপনি এত চাপ নিতে পারবেন তো? সেজন্যই বলছি, আমাদের থেকে দূরে থাকুন। শোনেন চেয়ারম্যান সাহেব, ছোট মানুষের ওপর ক্ষমতার প্রভাব দেখানোটা আমার পছন্দ না। ক্ষমতার খেলা জমে সমানে সমানে। তারপরও আপনার ভালোর জন্য একটা ডেমো দিই। আপনি আমার ছেলের নামে মামলা দিলে আমি আপনাকে রোজ একটা করে নতুন নতুন মামলা ঠুকব। আপনার হিসেবের খাতা ভুল হয়ে যাবে, টাকা শেষ হয়ে যাবে, কিন্তু আমার মামলা করা শেষ হবে না। আপনি যদি মনে করেন পালিয়ে বাঁচবেন, তাহলে বলে রাখি, আপনি আর আপনার ছেলে দুটোকেই মোস্ট ওয়ান্টেড আসামি বানিয়ে পেপার চালিয়ে বাংলাদেশের প্রত্যেকটা থানায় অভিযোগ দেওয়া হবে। এরপর যদি মনে করেন আপনারা দেশ ছেড়ে পালাবেন, তাহলেও বলে রাখি, এয়ারপোর্টে আমার বাপের রাজত্ব চলে, আপনাদের পালানোর পথ বন্ধ। ছেলের আমেরিকার ভিসা দিয়ে কি করবেন যদি ছেলেটাই না বাঁচে? আমার ছেলেটা অনেকদিন অসুস্থ থাকার পর বাংলাদেশে ফিরেছে বউয়ের টানে। সেই বউকে নাকি আপনার ছেলে বিয়ে করে নিল। স্বামী জীবিত অবস্থায় বউয়ের দ্বিতীয় বিয়ে করা জায়েজ না, আইনগত দিক থেকেও অপরাধ। আপনি কয়টা মামলা সামলাবেন? কার কার কাছে যাবেন? আপনি যার কাছে যান না কেন, সেই আমারই লোক হবে। তারপরও আপনার সান্ত্বনার জন্য চেষ্টা করে দেখতে পারেন। তারপরও একটু চোখ ঘুরিয়ে দেখেন, আপনার এলাকায়, আপনার থানায়, আপনার পুলিশের সামনে বসেই যদি আপনাকে পিষে ফেলার ক্ষমতা রাখি, তাহলে ভাবুন এরপরও যদি আপনি আমার ছেলের পেছনে লাগেন তাহলে কি করব। দীর্ঘ কথা বলে সুফিয়া খান থামলেন। চেয়ারম্যান সাহেবের কপাল বেয়ে ঝরঝর করে ঘাম ঝরছে এই শীতের রাতেও। সুফিয়া খান টেবিলে থাকা পানির গ্লাসটা জামাল সাহেবের দিকে এগিয়ে দিতে দিতে শান্ত কণ্ঠে বললেন, দেখেন চেয়ারম্যান সাহেব, আমি এই পলিটিক্স খেলতে চাই না। আমার সন্তানের জন্য নামতে হয়েছে এই মাঠে। আসলে আমার মুখ থেকে ব্রেন চলে বেশি, সেই জন্য এইসব নোংরামিতে হাত নষ্ট করতে চাইনি বলে অনেক বছর আগেই নিজের ব্রেন খরচা করা ছেড়ে দিয়েছিলাম। আসলে আমি বিশ্বাস করি যেখানে মন ইনভেস্ট হয় সেখানে ব্রেন ইউজ করা চলে না। সেজন্য আপনাকেও বলছি, এরপরও যদি আপনার মনে হয় আপনি আমার ছেলেকে টানবেন, তাহলে আমি আপনার বংশ ধরে টানব। আশা করছি আপনি এবার বুঝতে পারছেন। এবার বাসায় যান, নিজের ছেলের যত্ন নিন, ভালো থাকুন, যান। কথাগুলো বলতে বলতে সুফিয়া খান উঠে দাঁড়ান। ওনার আশুগঞ্জে আরও একটা কাজ বাকি আছে, সেটা করতে হবে। তারপর সকাল হতে হতে আবার ছেলের কাছে ফিরতে হবে। কাল আবার একটু চট্টগ্রামেও যাবে। এই মাঠ পুরাতন, কিন্তু খেলার মানুষগুলো নতুন। কেন যেন তিনি এইসব মানুষের উপর ক্ষমতা দেখিয়ে মজা পাচ্ছেন না, হয়তো সমানে সমানে কাউকে পাচ্ছেন না বলে। মধ্যরাতের প্রহর, রাত 3:13 ঘরে। অন্ধকার রাতে পরপর দুটো গাড়ি থামল মায়াদের গেটের সামনে। মায়াদের বাড়ির গেট তখনও খোলাই ছিল, হয়তো বাড়ির মানুষই জাগ্রত বলে তাই। পরপর দুটো গাড়ির একটা পুলিশের জিপ হলেও অন্যটি সুফিয়া খানের কার। মধ্যরাতে পুলিশের ওসি মায়াদের বাড়ির গেট টেনে ভেতরে প্রবেশ করতেই গাড়ি থেকে নামল সুফিয়া খান। সূক্ষ্ম নজরে আশপাশটাই এক পলক দৃষ্টি বুলালো। গাড়ির অপর পাশ হতে তারেক নামক ছেলেটি নামতেই সেও সুফিয়া খানের দৃষ্টি অনুসরণ করল। অন্ধকার রাস্তায় ল্যাম্পপোস্টের আলো ছাড়া ওই 2-4টে কুকুর দেখা যাচ্ছে দূরে।
রাস্তায় বুক ঠেকিয়ে ঘুমিয়ে দুই একটা, আবার তাদের গাড়ি দেখে দূর থেকেই ঘেউ ঘেউ করছে কয়েকটা। এর মাঝেই একজন পুলিশ এগিয়ে গেল মায়াদের বাড়ির গেটে। লোহার দরজাটি টেনে খুলে ধরল সুফিয়া খানকে ভেতরে ঢোকার জায়গা করে দিতে। সুফিয়া খান আশপাশটা পরখ করেই হাতের ফোনটা তারেক নামক ছেলেটির হাতে দিয়ে সামনে হাঁটল। পেছনে থাকা তারেক নামক ছেলেটি সুফিয়া খানকে অনুসরণ করেই দৌড়ালো তৎক্ষণাৎ। একজন ভদ্রমহিলার কতটা ক্ষমতা আর দাপট থাকলে রাতের আধারে তাকে পাহারা দিতে চলে আসে আর্মির মেজর থেকে শুরু করে থানার পুলিশ ফোর্স। ভাবা যায়, সকলেই ভদ্রমহিলার পেছনে, আর্মির মেজর ওনার পাশাপাশি হাঁটছে পা মিলিয়ে। উঁচু জুতোই সুফিয়া খান হাইটে আর্মির মেজরকেও টক্কর দেবেন যেন। মায়াদের বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে মেজর সাহেব কলিং বেল বাজাতেই অল্প কিছুক্ষণের মধ্যে দরজা খুলে দাঁড়ালো মায়ার ফুপি জাহানারা বেগম। ওনার বিস্ময়কর চোখমুখ দেখেই বোঝা যাচ্ছে বাড়ির বাকি সদস্যরাও হয়তো এখনও জাগ্রত। জাহানারা বেগম দরজা ধরে মুহূর্তেই থতমত খেয়ে বসল যখন দেখল একজন ভদ্রমহিলা পুলিশ নিয়ে দাঁড়িয়ে। মধ্যরাতে পুলিশের আগমনে তিনি ভয় পান। হতভম্ব হয়ে বাড়ির ভেতর দৌড়ে যেতে যেতে আহাজারি করে চিৎকার করে উঠল দুই ভাইদের উদ্দেশ্যে, শফিক, সাজিদ, দেখ বাড়িতে পুলিশ আসছে, চেয়ারম্যান মামলা করছে আমাদের নামে। আয় হায় রে, সর্বনাশ হয়ে গেছে। জাহানারা বেগম মনে করলেন চেয়ারম্যান পরিবার থেকে পুলিশ এসেছে ওনাদের জন্য। ওনার আহাজারির চিৎকারে সুফিয়া খান কপাল কুঁচকে তাকান সেই দিকে। দৃষ্টি অনুসরণ করে দেখল বাড়ির সদস্যরা প্রায় সকলেই এখনও জাগ্রত। বসার ঘরে ভিড় জমিয়ে হয়তো কোনো আলোচনা সভা হচ্ছিল তাদের মাঝে। হওয়াটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই নয়। বাড়ির মেয়ের বিয়ে ভাঙলে বরযাত্রী ফেরত গেলে সব পরিবারেই এমন হইচই থাকে, তাই মায়ার পরিবারের সবার মাঝে হইচই থাকাটা অস্বাভাবিক কিছুই না। সুফিয়া খান আপাতত সেই সবে মনোযোগ দিল না, আর না উপস্থিত সদস্যদের কাউকে চিনল। ওনার চেনার কথাও না, কখনো মায়ের পরিবারের সাথে ওনার সাক্ষাৎ হয়নি, আর না ফাহাদের বউ মুক্তার সঙ্গে দেখা হয়েছে। তবে তিনি ছবিতে দেখেছিলেন ফাহাদের বউকে, সেই সুবাদে ওনার মুক্তাকে চেনার কথা। হয়তো মুক্তার ক্ষেত্রেও তাই। সুফিয়া খানকে সরাসরি না দেখলেও সেও ছবিতে দেখেছিল রিদ খানের মা সুফিয়া খানকে। সুফিয়া খানের হঠাৎ আগমনে থমথমে মুখে সকলেই বসা থেকে উঠে দাঁড়ালো দরজার দিকে তাকিয়ে। সুফিয়া খান মুখের মাস্ক খুলতে খুলতে খুব স্বাভাবিকের ন্যায় বাসায় প্রবেশ করলে চমকে ওঠার মতো দ্রুততায় এগিয়ে আসলো মুক্তা। সন্ধ্যায় মায়ের বিয়েতে পরা শাড়িটা এখনও ওর গায়ে জড়িয়ে, সেটির আঁচল মাথায় টানতে টানতে এগিয়ে আসলো সুফিয়া খানের দিকে। হৃদের মাকে চিনতে ভুল হয়নি ওর। দ্রুততায় এগিয়ে এসে পায়ে হাত দিয়ে সালাম করতেই মুক্তার মাথায় হাত রাখল সুফিয়া খান। তীক্ষ্ণ গলায় মুক্তাকে উদ্দেশ্য করে বলল, ফাহাদের বউ, রাইট? গম্ভীর মুখর সুফিয়া খানের প্রশ্নে খানিকটা ভয় পেল মুক্তা। এই মহিলা সাংঘাতিক ধারালো আর তেজি মানুষ, সে শুনেছিল ফাহাদের মুখে, যদিও বিয়ের পর কখনো মুখোমুখি হয়নি দুজন। তারপরও প্রথম সাক্ষাতেই কেমন যেন একটা ভয় পাচ্ছে মুক্তা। তাছাড়া এতগুলো পুলিশ নিয়ে হঠাৎ ওদের বাড়িতে আগমন করলে মুক্তার ভয় পাওয়াটাই তো স্বাভাবিক। মুক্তা ফের শাড়ির আঁচলটা মাথায় টেনে মিনমিন করে সম্মতি দিয়ে বলল, জি আন্টি। মুক্তার কথা শেষ হতে হতে সুফিয়া খানের আদেশ আসলো তৎক্ষণাৎ, তোমার মা বাবাকে ডাকো। মুক্তা থমথমে মুখে মিনমিন করে বলল, জি ওনারা এখানে আছে, আপনি ভেতরে আসুন আন্টি। মুক্তার দৃষ্টি অনুসরণ করে পুনরায় পেছনে তাকালো সুফিয়া খান। দেখল বসার ঘরে সকলেই ওনার দিকে তাকিয়ে আছে। মুক্তা হাত দেখিয়ে আঙুল তাক করল শফিকুল ইসলামের দিকে। শফিকুল ইসলাম প্রথম সোফাটায় বসেছিলেন। সুফিয়া খান মুক্তার উঁচিয়ে রাখা আঙুলটা অনুসরণ করে মায়ের বাবার দিকে এগোতে এগোতে নিরেট গলায় বলল, আমি মায়ের সঙ্গে কথা বলতে চাই। এখন আপনারা বলতে দেবেন নাকি ঝামেলা করবেন? কোনটা? যেটা করতে চান আমি সেটাতেই রাজি। বলুন, কি করলে খুশি হবেন? হতবাক হতবুদ্ধি থমথমে মুখে সকলেই একে অপরের মুখ চাওয়াচাই করল সুফিয়া খানের কথায়। মধ্যরাতে এই মহিলা ওনাদের বাসায় এসে সবাইকে কেমন হুমকি ধামকি দিচ্ছেন। বলছে ওনারা নাকি ঝামেলা করতে চায়। বসার ঘরে মায়া, জুই, রাফা আর রেহেনা বেগম বাদে সকলেই উপস্থিত ছিল। সুফিয়া খান শফিকুল ইসলামের মুখোমুখি দাঁড়ালো উত্তরের আশায়। সাজিদুল ইসলামের হাতে পায়ে মাথায় জায়গায় জায়গায় ব্যান্ডেজ করা ভাই শফিকুল ইসলামের পাশাপাশি দাঁড়িয়েছিল। সুফিয়া খানের কথাই চেতে উঠল তক্ষুনি। কটাক্ষ গলায় বলল, কে আপনি? এখানে পুলিশ নিয়ে এসেছেন কেন? সুফিয়া খান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সাজিদুল ইসলামের দিকে। চটাং চটাং মেজাজের মানুষ ওনার পছন্দ না, এরকম মানুষের ব্রেন কম হয়, সেজন্য তাদের মুখ চলে বেশি। সুফিয়া খানকে উত্তর করতে না দেখে মুক্তা পাশ থেকে তাড়াহুড়োই সাজিদুল ইসলামকে থামাতে চেয়ে বলল, কাকা, উনি আমার মামি শাশুড়ি, হৃদ ভাইয়ের আম্মু। হৃদ নামটা শুনতেই কেমন তেলে বেগুনে জ্বলে উঠল সাজিদুল ইসলাম। এই ছেলের জন্য বরযাত্রী রক্তাক্ত অবস্থায় হাসপাতালে পড়ে আছে। উনাকে পিটিয়েছেন, উনি আহত অবস্থায় হাত পা ভেঙে আজ বাসায় বসে। উনার বাড়ির মেয়ের সম্মানও নষ্ট হলো,
সবাই ছিছি করছে ওনাদের মুখের ওপর। এখন আবার মা এসেছে নতুন কাহিনী করতে। ওনার বাড়ির মেয়েদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না ওই বাড়ির ছেলেদের। আজ এখানেই সব শেষ। সাজিদুল ইসলাম আবারও কাউকে কিছু বলতে না দিয়ে রাগে কটমট করে বলল, দেখেন, আপনি যেই হন না কেন, এটা ভদ্রলোকের বাড়ি। আপনাদের মতো অভদ্র মানুষদের এখানে জায়গা নেই। আপনি বরং এখন আসুন। আমাদের বাড়ির মেয়েদের সঙ্গে আপনাদের বাড়ির কারো কোনো সম্পর্ক থাকবে না আর না আপনার সাথে কেউ কথা বলবে। আপনি চলে যান। জুয়ের বাবা সাজিদুল ইসলামের কথাই তৎক্ষণাৎ ওসি সাহেব ধমকে উঠল রাগে। কোথায় কার সামনে দাঁড়িয়ে কথা বলতে হয় সেটা বোঝাতে চেয়ে তিনি সাজিদুল ইসলামের দিকে তেড়ে যেতে চাইলে সুফিয়া খান হাতের ইশারায় ওসি সাহেবকে থামিয়ে দিতে দিতে সাজিদুল ইসলামের উদ্দেশ্যে শান্ত গলায় বলল, দেখুন সাজিদুল সাহেব, আমার সবখানে ক্ষমতা প্রয়োগ করা কিন্তু পছন্দ না। যে যেটুকুর যোগ্য আমি তাকে ততটুকুতেই রাখি। আপনার সাথে আমি ভদ্র আছি তার মানে বুঝতে হবে আপনি আমার চাপ নেওয়ার যোগ্য নন। বাকি রইল সম্পর্কের কথা, সেটা না হয় আপনার বাড়ির মেয়েদেরই ঠিক করতে দেন। আপনার বাড়ির মেয়েদের সম্মান না থাকলেও আমার বাড়ির বউদের কিন্তু যথেষ্ট সম্মান আছে সাজিদুল সাহেব। তাই গলা নামিয়ে, নয়তো আমি গলা উচালায় আপনি ঠাঁই পাবেন না। কথাগুলো বলেই সুফিয়া খান শফিকুল ইসলামের চোখে চোখ রেখে বলল, মেরুদণ্ডহীন প্রাণী পশুর সমান হয় শফিকুল সাহেব। ছেলেমেয়েদের বাবা হতে শিখুন, নয়তো ছেলেমেয়েরা আপনাকে বাবা ডাকা ছেড়ে দেবে। কথাগুলো শেষ করেই সুফিয়া খান ফের ঘাড় ঘুরালো মুক্তার দিকে। শক্ত গলায় বলল, মায়া কোথায়? মুক্তা ভয়ে তাড়াহুড়োই বলল, ওপরে আছে। সুফিয়া খান আদেশ স্বরূপ বলল, আমাকে মায়ের রুমে নিয়ে যাও, কুইক। কৃত্রিম লাইটের আলোয় সুফিয়া খানের মুখোমুখি বসে মায়াকে জড়িয়ে ওর মা রেহেনা বেগম বসে বিছানায়, পাশে রাফা জুই দুজনেই দাঁড়িয়ে। সকলের মুখ থমথমে বিস্ময়কর সুফিয়া খানকে এই মুহূর্তে দেখে। বাকিদের সুফিয়া খানকে না চেনা থাকলেও মায়া ঠিকই চিনল সুফিয়া খানকে, কিন্তু মাত্রা অতিরিক্ত জ্বরের ঘোরে মাথা ফেলে শুয়ে রইল মায়ের বুকে। এতক্ষণ মায়াকে জলপট্টি দিচ্ছিল রেহেনা বেগম। সুফিয়া খানের আগমনে বিব্রত বোধ করে মায়াকে নিয়ে অগোছালো অবস্থায় বসল রেহেনা বেগম। চোখ মুখ কেঁদে কুটে লাল হয়ে আছে সবার। সুফিয়া খান তীক্ষ্ণ দৃষ্টিতে সকলকেই পরখ করে নিল। মায়ের দিকে তাকাতেই ওনার কুচকানো কপাল আরও কুচকে আসলো মায়ের নাজেহাল অবস্থা দেখে। মায়ের সুন্দর মুখটা জ্বরের ঘোরে ফ্যাকাশে হয়ে আছে। সবচেয়ে বড় কথা, মায়ের শরীরে 1 কেজি মাংস হবে কিনা সন্দেহ আছে সুফিয়া খানের। এতটা শুকিয়েছে মেয়েটা। লাস্টবার যখন তিনি মায়াকে দেখেছিলেন হৃদের সঙ্গে, তখন বেশ নাদুস নুদুস আর হেলদি ছিল মায়া, কিন্তু এখন শরীরের অবস্থা খুবই শোচনীয়। তিনি এসেছিলেন মায়ের সঙ্গে কথা বলতে, কেন বিবাহিত হয়েও দ্বিতীয় বিয়ে করলো সেটা জানতে। অথচ মায়ের পরিস্থিতি দেখে ওনার মনে হচ্ছে মেয়েটাকে আগে সুস্থ করানো উচিত, তারপর বাকি কিছু। সুফিয়া খান মায়াকে পরখ করে রেহেনা বেগমকে প্রশ্ন করলেন। মায়ের খবর জানতে চেয়ে বলল, কি হয়েছে মায়া? সুফিয়া খানের প্রশ্নে মায়াকে 2 হাত জাপটে ধরেই রেহেনা বেগম অসহায় গলায় বলল, আমার মেয়েটা অনেক দিন ধরে অসুস্থ। রেহেনা বেগমের কথাই খানিকটা অসন্তুষ্ট হলো সুফিয়া খান। তীক্ষ্ণ গলায় বলল, এত অসুস্থতার মাঝে মেয়েকে বিয়ে দিতে গেলেন কেন? আপনারা জানতেন না মায়া বিবাহিত ছিল সেটা? সুফিয়া খানের কথাই ঝরঝর করে কেঁদে উঠল রেহেনা বেগম। অসহায় গলায় একে একে বলতে লাগল, আমার মেয়েটা বলেছিল আপনার ছেলের কথা, কিন্তু ওরা কেউ বিশ্বাস করেনি, প্রমাণ ছিল না বলে। ওর বাপ চাচা আর ফুপিরা সবাই মিলে আমার অসুস্থ মেয়েটাকে জোর করে বিয়ে দেয়। রেহেনা বেগমের কথাই কেমন যেন মেজাজ খিঁচে গেল সুফিয়া খানের রাগে। এত কিসের প্রমাণ প্রয়োজন হয় একটা অসুস্থ মেয়েকে জোর করে বিয়ে দেওয়ার জন্য? অসুস্থ মানুষকে এমনিতেই বিয়ে দিতে নেই, এটা মূর্খ মানুষগুলো কি জানতো না? তাছাড়া যদি কেউ দাবি করে সে বিবাহিত, অন্তত সেটার সত্য মিথ্যা যাচাই বাছাই করে তাকে অন্তত দ্বিতীয় বিয়ে দেওয়া হয়, নয়তো পাপের দ্বারে দাঁড়াতে হয়। মায়া যখন বলেছিল সে বিবাহিত, তখন অন্তত সত্য মিথ্যা যাচাই বাছাই করার জন্য হলেও ওনাদের অপেক্ষা করা উচিত ছিল। তা না করে উল্টো একটা বিবাহিত মেয়েকে জোর করে নাজায়েজ সম্পর্কে বেঁধে দিল এরা। ওনার ছেলেটা বইয়ের জন্য পাগল প্রায়। এই মেয়েকে না পেলে যে ঠিক হবে না তিনিও জানেন, কিন্তু মায়ের বিয়েটা নিয়ে কেমন যেন বারবার মেজাজ খিচে যাচ্ছে ওনার। সুফিয়া খান শক্ত গলায় বলল, বিবাহিত মেয়ের স্বামী জীবিত অবস্থায় দ্বিতীয় বিয়ে জায়েজ নয়, সেটা জানার পরেও কিভাবে আপনারা জোর করলেন মায়াকে দ্বিতীয় বিয়ে করার জন্য? রেহেনা বেগম মুখ গুমড়ে ডুকরে কেঁদে উঠল। খানিকটা সময় নিয়ে রয়ে শুয়ে শুরু থেকে সবটা জানালো মায়ের পরিস্থিতি সম্পর্কে সুফিয়া খানকে। সবটা শুনে মুহূর্তেই কেমন নমনীয় হয়ে গেল সুফিয়া খানের মন। তীব্র অপরাধবোধ জাগ্রত হলো মনে। হৃদকে নিয়ে দিশেহারা হয়ে যাওয়ায় মায়ের খোঁজ করতে পারেননি তিনি। বলতে গেলে ওনার মাথায় ছিল না মায়ের ব্যাপারটা। আজ ওনার বেখালিপনায় এতগুলো সম্পর্কে ফাটল ধরল। মায়া মানসিক রোগী, ওনার ছেলেটা সুস্থ হয়েও হচ্ছে না, বউয়ের জন্য ছটফট করছে।
সুফিয়া খানের মন মস্তিষ্ক ভাবনার মাঝেই রেহেনা বেগম ফের বলতে লাগলো, আপনার ছেলের সঙ্গে বিয়ের প্রমাণ দিতে পারছিলাম না বলে আজ আমার মেয়েটাকে সবাই মিলে জোর করে পাপে বাঁধে দ্বিতীয় বিয়ে দেয়। আপনারা দয়া করে আমার ছোট মেয়েটাকে এবার রেহাই দেন। ও আর আঘাত নেওয়ার ক্ষমতাতে নেই। এমনি আমার মেয়েটা মরে যাচ্ছে। মা হয়ে ভিক্ষা চাইছি আপনাদের কাছে। আর মানসিক চাপে ফেলবেন না। সবাই আমার মেয়েকে পাগল বলে। আপনি আপনার ছেলেকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেন। আমার মেয়ে কিচ্ছু বলবে না। ও এমনিই কাউকে চিনতে পারছে না। আপনার ছেলেকেও ভুলে যাবে। আমি আমার পাগল মেয়েকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারবো। আমাদের কারো দরকার নেই। তারপরেও দয়া করে আমার মেয়েটাকে রেহাই দেন। দয়া করুন। একজন অসহায় মায়ের চিৎকার যেন সুফিয়া খানের বুকে গিয়ে লাগলো। তিনিও তো একজন মা। ছেলের বিপদে ওনার দুনিয়া ঘুরে গিয়েছিল। আজ এই মুহূর্তে এখানে বসে আছে ওনার ছেলের চিন্তা করেই তো। তিনি একজন শক্ত ধাঁচের মানুষ হয়েও যদি সন্তানের জন্য এতটা দুর্বল হতে পারে, তাহলে মা হয়ে রেহেনা বেগম কতটা দুর্বল হওয়ার কথা। সন্তান সবার জন্যই সমান। সুফিয়া খান উঠে দাঁড়াতে দাঁড়াতে রেহেনা বেগমের উদ্দেশ্যে বলল, শেষ বিশ্বাসটুকু আমাকে করতে পারেন মিসেস রেহানা? আমি কখনো বিশ্বাস ভাঙার মতো কাজ করিনি এই অবধি। আজ এখানে ছেলের বিশ্বাসের জোড়া লাগাতে এসেছিলাম। তবে এখন আপনার বিশ্বাসের ভার কাঁধে নিয়ে যাচ্ছি। আপনার মেয়ে আমার কাছে ভালো থাকবে এই পরিবেশের থেকে। আমি খেয়াল রাখবো আপনার মেয়ের। আমাকে ভরসা করতে পারেন। রেহেনা বেগম মুহূর্তেই কোনো কথা খুঁজে পেল না বলার জন্য। শুধু দু চোখের জল ফেলে সুফিয়া খানের দিকে তাকিয়ে রইল। মায়েদের বাড়ির বর্তমান পরিস্থিতি মায়াকে সুস্থ হতে দেবে না। চারপাশে রটে গেছে মায়ের 2 বিয়ের খবর। প্রথম স্বামী রেখে মায়া দ্বিতীয় বিয়ে করতে গিয়ে প্রথম স্বামীর হাতে মার খেয়েছে মায়া ও তার নতুন বর। এসব মানুষের মুখে মুখে রটে গেছে। সকাল হতে হয়তো মানুষজন আসবে তাদের বাড়িতে তামাশা দেখতে। মায়ের ফুপিরাও রেগে আছে তাদের ভাইকে হৃদখান মারায়। মায়াকে যা তা কথা শোনালো, অথচ রাত থেকে যে মেয়েটা বেহুশ, ওকে হাসপাতালে নিতে হবে, সেই খবর কারও নেই। ভয়ে তিনি কাউকে কিছু বলতেও পারছেন না মেয়েটাকে ডাক্তার দেখাতে চেয়ে। অসহায় অবস্থায় সেই থেকে মায়ের মাথায় জলপট্টি দিয়ে যাচ্ছে। এর মাঝে যতবার মায়ের হুঁশ ফিরেছে ততবারই রেহেনা বেগমকে চিনতে অস্বীকার করেছে মায়া। উনি প্রচণ্ড ভয়ে আছে মায়ের মানসিক চাপ নিয়ে। ওনার ভয় ওনার মেয়েটা পুরোপুরি পাগল না হয়ে যায় এবার, এত সব কিছু সইতে না পেরে। রেহেনা বেগম সুফিয়া খানের চোখের দিকে তাকিয়ে নীরবে কাঁদল। হয়তো এই বাড়ির পরিবেশ থেকে মায়া ওই বাড়িতে ভালো থাকবে। অন্তত মায়াকে তারা ডাক্তার দেখাবে অবহেলা না করে, এটুকুতেই সন্তুষ্ট তিনি। ওনার ছেলে আরিফ ইন্ডিয়া থেকে ফিরে আসলে না হয় মায়াকে নিজের কাছে নিয়ে আসবেন রেহেনা বেগম। ওনার মন কেমন কেমন করে যেন সুফিয়া খানের কথায় সম্মতি জানালো। 2 হাতে জাপটে ধরা মায়াকে সুফিয়া খানের দিকে বাড়িয়ে দিতে দিতে 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমার মেয়েটার খেয়াল রাখবেন আপা। এই মুহূর্তে একজন অসহায় মা হয়ে বলছি, এই পরিবারে থাকলে আমার মেয়েটা এমনিই মরে যাবে। ওকে অন্তত একটা ডাক্তার দেখাবেন। আমার ছেলেটা ইন্ডিয়া থেকে ফিরলে না হয় আমি নিয়ে আসব। রেহেনা বেগমের বাড়িয়ে দেওয়া হাত থেকে মায়াকে নিজের বুকে জড়ালো সুফিয়া খান। মায়ের নেতিয়ে যাওয়া তপ্ত শরীরটা জড়িয়ে ধরতে ঠাহর করতে পারল সত্যি মায়া কতটা অসুস্থ। চোখ মেলে তাকাতে পারছে না। সুফিয়া খান মায়াকে বুকে জড়িয়ে দাঁড়াতে গেলে অপর পাশ হতে দৌড়ে এসে মায়াকে আঁকড়ে ধরল রাফা। সুফিয়া খানের উদ্দেশ্যে বলল, আমিও যাব আপনাদের সঙ্গে। সুফিয়া খান চোখ আউড়িয়ে এক পলক তাকালো রাফার দিকে। যদিও মেয়েটিকে তিনি চেনেন না, তবে মায়ের সঙ্গে মেয়েটিকে নিতে ওনার কোনো অসুবিধা নেই। চোখের ইশারায় সম্মতি দিয়ে তিনি রেহেনা বেগমের উদ্দেশ্যে বলল, নিজের খেয়াল রাখবেন মিসেস রেহেনা। মা আর রাফাকে নিয়ে বসার ঘরে সকলের সামনে দিয়েই বেরিয়ে আসলো সুফিয়া খান। সুফিয়া খানকে কিছু বলার মতো সাহস মায়ের পরিবারের কেউ দেখাতে পারল না। কথায় কথায় রেগে যাওয়া সাজিদুল ইসলামও কেমন মুখ চুপসে দাঁড়িয়ে। মায়ের ফুপিরাও তাই। মায়ের বাবার চোখ মুখে কেমন নমনীয়তা ছিল। তিনি আগ বাড়িয়ে কিছু বলতে চেয়েছিল সুফিয়া খানকে, কিন্তু কোনো একটা অদৃশ্য বাধাই তিনি যেন চুপ করে যান। নীরবে দাঁড়িয়ে দেখল মেয়ের চলে যাওয়া। জুইয়ের মা আর রেহেনা বেগম মায়াকে এগিয়ে দিতে অন্ধকার রাতে গেট অবধি দাঁড়িয়ে থাকেন। সুফিয়া খানের গাড়িটা অদৃশ্য না হওয়া অবধি সেই অদূরে রাস্তার দিকেই তাকিয়ে রইল। আল্লাহ জানে ওনার অসুস্থ মেয়েটা টানাপোড়ার সম্পর্কগুলো কিভাবে ঠিক করবেন। আল্লাহ ওনার মেয়েটাকে সুস্থতা দান করুক, আমিন। রাতের প্রহর কাটিয়ে ভোরের দিকে মায়াকে নিয়ে ঢাকায় পৌঁছালো সুফিয়া খান। অসুস্থ মায়াকে দেখে হতবম্ব রাদীপ আসিফ দুজনই। রাফা সুফিয়া খানের সঙ্গে সঙ্গেই থাকছে। মায়াকে দেওয়া হলো হৃদের কেবিনের পাশাপাশি বেডে। অসুস্থ মায়ের চিকিৎসা চলল তৎক্ষণাৎ। মায়ের বাহুতে ক্যানুলা লাগানো হলো, পরপর ইঞ্জেকশনের পুশ করতে। মায়ের অবস্থা শোচনীয়, তা ডাক্তারের চোখ মুখ দেখেই বোঝা গেল। মায়াকে চিকিৎসা দিতে সবাই ব্যস্ত হয়ে পড়ল মুহূর্তেই।
পেশেন্টের ব্যাপারে আপাতত আমরা কিছুই বলতে পারছি না মিসেস খান, তবে পেশেন্টের অবস্থা খুবই শোচনীয়। আমরা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দেখে বলতে পারবো পেশেন্টের বর্তমান অবস্থা। কথাগুলো বলে ডক্টর চলে যেতেই রাদীপ উত্তেজিত গলায় নিজের মাকে প্রশ্ন করে জানতে চাইল, ভাবির কি হয়েছে আম্মু? এই অবস্থা কেন ওনার? রাদীপের কথায় সুফিয়া খানের গম্ভীর মুখটা আরও গম্ভীর হয়ে গেল। রিপোর্ট আসুক, তারপর জানবে, আপাতত বলতে পারছি না। মায়ের কথায় চিন্তিত ভাঁজ আরও গম্ভীর হলো রাদীপের কপালে। অথচ পাশ থেকে আসিফ সেই কখন থেকে রাফার দিকে তাকিয়ে, মূলত সে রাফার সাথে কথা বলতে চাইছে। সে তো জানতই না রাফা যে মায়া ভাবিদের বাসায় ছিল, আর না জানতো এখন হৃদ ভাইয়ের মায়ের সঙ্গে ঢাকায় চলে আসবে। মূলত আসিফ সন্ধ্যার দিকে রাফাকে মায়ের সঙ্গে দেখেছিল বরযাত্রী গাড়িতে। তখন আসিফ হৃদকে সামলাতে গিয়ে রাফার সঙ্গে কথা বলার সুযোগ পায়নি, কিন্তু এখন তার রাফার সঙ্গে কথা বলা জরুরি মনে হলো। তার কেন জানি না মনে হচ্ছে রাফা আসিফকে এড়িয়ে যেতেই সুফিয়া খানের সঙ্গে সঙ্গে থাকছে। আসলে কি তাই? যদি তাই হয় তাহলে তাকে এড়িয়ে যাওয়ার কারণই বা কি? সকাল 11টার দিকে হালকা হালকা জ্ঞান ফিরল হৃদের। তীব্র মাথা ব্যথায় বিরক্তিতে বাম হাত রাখল কপালে, অল্প মাথা নাড়িয়ে ডানে বামে ঘোরালো। চোখ মেলে পাশে তাকাতেই ঝাপসা চোখে দেখল বেডে অচেতন অবস্থায় পড়ে থাকা মায়াকে। প্রথমে হৃদ মনে করতে পারল না কিছুই। ঝাপসা চোখে অস্পষ্ট গলায় আওড়ালো একটু করে, হৃদ। হৃদ ডান হাত বাড়িয়ে মায়াকে ছুতে চাইল, কিন্তু হাতের নলে চাপ পড়ায় নল বেয়ে রক্ত উঠল তৎক্ষণাৎ। সুফিয়া খান দ্রুততাই এগিয়ে এসে হৃদকে বাধা দিয়ে শান্ত করতে বলল, কি করছো হৃদ? নলে রক্ত উঠছে। সুফিয়া খানের কথায় রাদীপ এগিয়ে আসলো। সে মূলত বাহির থেকে মায়ের জন্য কফি নিয়ে সবাই কেবিনে প্রবেশ করেছিল। মায়ের কথায় তৎক্ষণাৎ দৌড়ে আসে এই দিকটায়। হৃদ তখনও হঠাৎ কিছু মনে করতে পারল না। মায়ের হাত নিজের শরীর থেকে সরিয়ে দিতে দিতে হৃদ বিরক্ত গলায় বলল, উফ, বিরক্ত কেন করছো তোমরা? সরো। হৃদকে বলো এদিকে আসতে। হৃদ, কাম হেয়ার। সুফিয়া খানের হাত সরিয়ে দিতেই হৃদ ফের বেহুশ মায়াকে ডাকল নিজের কাছে। মায়ের নড়াচড়া না দেখতে পেয়ে হৃদ রেগে কিছু বলবে, তার আগেই রাদীপ তাড়াহুড়োই হৃদকে শান্ত করতে চেয়ে বলল, ভাই, ভাবি তো অসুস্থ, উনি হুঁশে নেই, তুমি শান্ত হও। মায়া অসুস্থ কথাটা কানে যেতেই হৃদ কপাল কুঁচকে তাকায়। কয়েক সেকেন্ডের ব্যবধানে হঠাৎই স্মৃতিচারণ হলো বিষাক্ত অতীতগুলো। মায়ার বিয়ে অন্য কোথাও হয়েছে, সেটা মনে আসতেই হৃদের শান্ত মস্তিষ্ক তড়াক করে জ্বলে উঠল। দাউ দাউ অগ্নিশিখার ন্যায় হুঙ্কার ছেড়ে হাতের ক্যানুলা, স্যালাইন সব টেনে ফেলতে ফেলতে বলল, এই নারী এখানে আসলো কেমনে? কার এত বড় কলিজা হয়েছে আমাকে ঠেঙিয়ে এই নারীকে নিয়ে আসে? কার? হৃদের হুঙ্কারে বাহির থেকে আসিফ, আয়ন দুজনই দৌড়ে আসলো ভেতরে। আজ সকালে আয়ন বাংলাদেশে ফিরেছে লন্ডন থেকে। মায়ের ব্যাপারে সবটা আসিফের কাছে শুনে সে স্তব্ধ, হতবাক। কিছু বলার মতো ভাষা আয়নের কাছেও ছিল না। মায়ের বিপদে সেও তো পাশে ছিল না। জুয়ের সঙ্গে যোগাযোগ করতেও সে এই মুহূর্তে ভয় পাচ্ছে। কেমন যেন সৎসাহসে কোলাচ্ছে না তার। তারপরেও সে চিন্তা করল কালই একবার আশুগঞ্জ যাবে জুয়ের সঙ্গে দেখা করতে। সুফিয়া খান হৃদের তোলপাড়ে খুব স্বাভাবিকের ন্যায় হৃদকে উত্তর করল, আমি নিয়ে এসেছি। মায়ের কথায় হৃদের তোলপাড় আরও বাড়ল। গর্জে উঠে বলল, কেন নিয়ে এসেছ? দরদ দেখাতে? যখন খেয়াল রাখার কথা ছিল তখন তো খেয়াল রাখনি, অবহেলা করেছ। আজ এই নারী আমার জন্য হারাম, তারপরেও কেন এই নারীকে আমার সামনে হাজির করলে? কেন? পরপর হৃদের হুঙ্কারে ডাক্তাররা দৌড়ে কেবিনে এগিয়ে আসলো। মিনি ফ্রিজ হতে হৃদের ইঞ্জেকশন নিতে নার্সকে আদেশ করতেই নার্স সেই দিকে দৌড়ালো। অস্থির উত্তেজিত পরিস্থিতিতে সকলেই আতঙ্কিত মুখে হৃদকে বোঝাতে চাইছে শান্ত হতে, অথচ সুফিয়া খান স্বাভাবিক। বরং হৃদের কথাই কটাক্ষ করে বলল, আমার মন চাইছে তাই নিয়ে এসেছি। তোমার সমস্যা কোথায়? তোমার কাছে যাচ্ছে ও? তাহলে তুমি কেন এত হাইপার হচ্ছ? হসপিটাল কি তোমার বাপের কেনা যে তুমি ছাড়া কেউ চিকিৎসা নিতে পারবে না? যেমন মা তেমনি ছেলে, গোলা ভারতের মতো মেজাজ। সুফিয়া খান ইচ্ছে করে হৃদকে রাগালো, কারণ হৃদের রাগে প্রশ্রয় দিলে এতে মায়েরই ক্ষতি হবে ভেবেই তিনি এমনটা করলেন। মায়ের কথায় হৃদের মস্তিষ্ক দপদপ করল। আগুন লাগার মন শিরা উপশিরায় জ্বলল। এর মাঝে আয়ন, রাদীপ, আসিফ ডাক্তার সহ সকলেই হৃদের হাতে পায়ে জাপটে ধরল ঘুমের ইঞ্জেকশন পুশ করতে। হৃদ রাগের তোপে হিংস্রতায় স্যালাইন ক্যানোলা টেনে ছিঁড়ে ধস্তাধস্তি করে। সকলেই হৃদকে জাপটে ধরে শোয়াতে চাইছে বলে হৃদ ধস্তাধস্তি করে ডাক্তারের হাতের ইঞ্জেকশন ছিনিয়ে নিয়ে মুচড়ে ফেলতে ফেলতে চিৎকার করে বলল, আমি সেই জায়গায় এক মুহূর্ত দাঁড়াবো না যেখানে এই বিষাক্ত নারী আছে। আমাকে যাইতে দে তোরা, নয়তো কাউকে ছাড়বো না আঘাত করা থেকে। সুফিয়া খান ইশারায় হৃদকে ছেড়ে দিতে বললে হৃদ তৎক্ষণাৎ প্রস্থান করল কেবিন থেকে।
হৃদের পেছন পেছন ছুটল আসিফ রাদীপ দুজনেই। সুফিয়া খান হৃদের চলে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। তিনিও দমে যাওয়ার পাত্রী নয়, এর শেষ দেখেই ছাড়বেন তিনি। মায়াকে টানা 3 দিন হাসপাতালে রাখার পর চতুর্থ দিন মায়াকে নিয়ে হৃদের বাসায় উঠল সুফিয়া খান। মায়াকে রাখল নিজের ঘরেই, যেহেতু হৃদ মায়াকে মেনে নিচ্ছে না তাই। থমকে যাওয়া ঘড়ির কাঁটার মতো যেন সকলের জীবনই থেমে আছে। ঘুরে ফিরে একই কাহিনী রিপিট হচ্ছে সবার। মানুষগুলো ভিন্ন ভিন্ন হলেও যেন সবার ব্যথা মিলে যাচ্ছে। পাওয়া না পাওয়ার গল্প থেকে বিচ্ছেদের সুর যেন বেশি। এই তো, যেমন হৃদ মায়াকে চাচ্ছে না, জুই আয়নকে চাচ্ছে না, এদিকে রাফা আসিফকে চাচ্ছে না, মুক্তা ফাহাদকে চাচ্ছে না, শশী হৃদকে পাচ্ছে না। কেমন যেন একটা বিচ্ছেদের গন্ধ চারিদিকে ছড়িয়ে। আয়ন বিগত 2 দিন ধরে জুইয়ের সঙ্গে যোগাযোগ করতে চাইছে। ফাহাদের সঙ্গে তার শ্বশুরবাড়ি পর্যন্ত গিয়ে ঘুরে আসলো। না ফাহাদ মুক্তার কাছে ঠাঁই পেল, আর না আয়ন জুইয়ের সাথে কথা বলতে পারল। ফাহাদকে মুক্তার সঙ্গে দেখা করতে মায়ের পরিবার বাধা না দিলেও মুক্তা নিজেই আত্মসম্মানের তাগিদে ফাহাদকে ফিরিয়ে দিল ফিরবে না বলে। আয়ন তো বেশ কয়েকবার সুযোগও পেয়েছিল জুইয়ের সঙ্গে কথা বলার, কিন্তু জুই চোখ তুলে আয়নকে দেখল না পর্যন্ত। দীর্ঘদিন পর দুজনের দেখা। আয়ন ভেবেছিল সে জুইয়ের কাছে ক্ষমা চাইবে, কিন্তু তার কিছুই হলো না। আয়ন জুইয়ের কাছে পাত্তা না পেয়ে সেও সেদিন ফাহাদের সঙ্গে ফিরে এসেছিল খালি হাতে। তারপর থেকে সে রোজ জুইকে নিয়ম করে কল দেয়, কিন্তু আফসোস, রোজগার মতো জুইয়ের নাম্বারটা আজও বন্ধ দেখালো। মনস্তাত্ত্বিক ভাবনায় হাতের ফোনটা পকেটে গুজে রাখতে রাখতে আয়ন হৃদের বাড়িতে প্রবেশ করল। মেন দরজা খোলা পেয়ে আশেপাশে তাকালো। রাত তখন 8টা 1। তার গায়ে ফর্মাল পোশাক, ডাক্তারি অ্যাপ্রনটা হাতের ভাঁজে নেওয়া। 10টা থেকে তার নাইট ডিউটি। এই অসময়ে হৃদের বাসায় আয়নের আসার কথা না। হৃদের মা সুফিয়া খান বাসায় নেই। তিনি আজ সকালে চট্টগ্রামে গিয়েছেন কোনো একটা কাজে। বলেছিল মধ্যরাতের ভেতরে ফিরে আসবে। সেজন্য ওনার অবর্তমানে আয়নকে ফোন করে বলেছিল মায়ের রেগুলার চেক আপ করে যেতে। মায়া আজ 4 দিন ধরে হৃদের বাসায়, অথচ এই 4 দিন হৃদ 4 পলকও বাসায় ফেরেনি, আর না মায়ের খোঁজ নিয়েছে। বলতে গেলে হৃদ নিজের বাসায় ফিরছে না মায়ের জন্য। এতদিন সুফিয়া খান মায়ের খেয়াল রাখলেও আজ হৃদের বাসায় রাফা একা মায়াকে সামলাচ্ছে বাসার সার্ভেন্টদের নিয়ে। সারাদিন রাদীপ বাসায় থাকলেও দুপুরে সেও কাজে বেরিয়েছে ইমার্জেন্সি বলে। অয়ন খালি ড্রয়িং রুমে চোখ বুলিয়ে এগোলো নিচের ঘরটায়। কাজের মেয়ে রুজিকে পানি দিতে বলে সুফিয়া খানের ঘরের সামনে দাঁড়ালো সে। বন্ধ দরজায় নক করতে খানিকটা ইতস্তত বোধ করল। খালি বাড়িতে এইভাবে দুটো মেয়ের ঘরে একা প্রবেশ করতে খানিকটা সংকোচ বোধ করল। যদিও সে একজন প্রফেশনাল ডাক্তার, তারপরও খানিকটা ইতস্ত বোধ করে অল্প আওয়াজে দরজা নক করতেই ভেতর থেকে ভেসে আসলো রাফার কণ্ঠ। দরজা খোলা আছে ভাইয়া, ভেতরে আসুন। চাপিয়ে রাখা দরজাটা ঠেলে কক্ষে প্রবেশ করতে করতে দেখতে পেল অল্প আলোয় মায়াকে কোলে শুয়ে বিছানায় বসে আছে রাফা। অসুস্থ মায়া রাফার কোলে মাথা রেখে গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে ঘুমিয়ে আছে। মায়ের চুল জুড়ে বিচরণ করছে রাফার 2টো হাত। মায়ের অসময়ে বলতে গেলে একমাত্র রাফা ছাড়া আর কেউ ছিল না। না আজ কেউ আছে। সুফিয়া খানের মতো শাশুড়ি ছিল বলে মায়া আজ স্বামীর বাড়িতে ঠাঁই পেয়েছে, নয়তো মায়ের আপন বলতে স্বামী ওর পরিবার কেউ ছিল না। আয়ন বিছানার দিকে এগিয়ে যেতেই ধীর স্বরে রাফার কাছ থেকে জানতে চাইল মায়ের কথা। এখন কেমন আছে মায়া? পরে আর কোনো সমস্যা হয়েছিল? ইতস্তত রাফা মায়াকে বালিশে শুইয়ে দিতে দিতে বলল, না ভাইয়া, তবে গায়ে অনেক জ্বর ওর। দুপুরেও কিছু খায়নি, আমি অনেক চেষ্টা করেও খাওয়াতে পারিনি। আন্টি বাসায় থাকলে ওনার ভয়ে এতদিন কিছু হলেও খেত, আমার সাথে জেদ করে খেতে চায় না। রাফার কথায় আয়ন মায়ের মস্তিষ্ক বরাবর দাঁড়াতে দাঁড়াতে চিন্তিত স্বরে বলল, কি বলো, ওষুধ না খেয়ে ঘুমিয়েছে ও? জি। আয়ন খানিকটা অধৈর্য গলায় রাফাকে বলল, তুমি জানো না ওর ওষুধগুলো কত জরুরি? তাহলে কেন খাওয়ালে না? এই মুহূর্তে মায়ের ওষুধ মিস করা মানে ওর মস্তিষ্ক উত্তেজিত করা। আয়নের কথায় রাফা অপরাধী গলায় বলল, আমি অনেক চেষ্টা করেছি ভাইয়া, কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠিনি। আমি বাসার সার্ভেন্টদের দিয়ে মায়াকে জোর করে ওষুধ খাওয়াতে চেয়েছিলাম, কিন্তু মায়া ভয় পেয়ে সবার ওপর এটা সেটা ছুঁড়ে মারে। রুজি খালা কপালে আঘাত পেয়েছে, আমার হাতেও কামড় দিয়েছে, মায়ের নিজেকেও আঘাত করেছে অনেক। ওর হাতটা দেখুন কালশিটে হয়ে গেছে বারবার একই জায়গায় কামড়াতে কামড়াতে। সেজন্য আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই ওকে আর জোর করিনি। মায়া বাইরের মানুষ দেখলেই ভয় পায় ভাইয়া, তৎক্ষণাৎ অ্যাটাক করে বসে। সেজন্য ওকে নিয়ে আমি রুমে বসে আছি। দুপুর থেকে মায়ের গায়ের জ্বরটা বাড়লে সুফিয়া আন্টিকে কল করে জানাই সেটা। আন্টি আমাকে বলেছিল আপনাকে পাঠাবেন, সেজন্য আপনার অপেক্ষায় করছিলাম আমি। রাফার কথায় আয়ন শান্ত চোখে মায়ের শুকনো মুখটার দিকে তাকালো। খুব সুন্দর আদলের মায়ের মুখটা ফ্যাকাশে হয়ে আছে অসুস্থতায়। আজ মায়ের এই দুর্দশার পেছনে আয়ন নিজেও দায়ী।
তারা সবাই মিলে একটা সুস্থ মেয়েকে একটু একটু করে মানসিক অশান্তিতে পাগল বানিয়েছে, একটা সুন্দর ফুলকে দুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছে। তাদের ভুলের জন্য মা কি না হারিয়েছে, স্বামী, সংসার, এমনকি নিজের পরিবারকেও। সবকিছু হারিয়ে মানসিক ভারসাম্যহীন বিছানায় শুয়ে এখন মায়া মানুষ দেখলে ভয় পায়। অথচ এই মেয়েটাই সারাক্ষণ মানুষের ভিড়ে থাকতে পছন্দ করত। আজ সে একা। সারাক্ষণ কথা বলা মেয়েটা হুট করেই কেমন চুপ হয়ে গেল। মায়ের চঞ্চলতা হারিয়ে মায়াকে নিঃস্ব শূন্য করার পেছনে আয়নও একজন অপরাধী। তীব্র অপরাধ বোধে আয়নের বুকটাও কেমন চিনচিন ব্যথা করে উঠল। খুব প্রিয় মানুষের অসহায়ত্ব দেখে আয়নের বুকটাও কেমন হা হা করল। আয়ন দমবন্ধকর পরিস্থিতিতে হা করে নিঃশ্বাস টানতে চাইল, কিন্তু বাতাসে মিশে আছে মায়াময় গন্ধ। আয়নের আটকে থাকা নিঃশ্বাসটা আরও আটকে আসলো। কম্পিত হাতটা কোনো রকমে মায়ের উত্তপ্ত কপালে রাখতেই সেটা তৎক্ষণাৎ সরিয়ে নিল। অস্থির উত্তেজিত গলায় বলল, মায়ের গায়ে ভীষণ জ্বর রাফা, শরীরের টেম্পারে ওর ব্রেনে চাপ পড়তে পারে। ওকে খুব দ্রুতই হাসপাতালে নিতে হবে। আমি গাড়ি বের করছি, তুমি ওকে রেডি করো। কথাটা বলেই আয়ন কেমন দমবন্ধকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইল। হা করে নিঃশ্বাস টানতে চাইল খোলা বাতাসে। মায়ের দুর্দশায় তার বুকে ব্যথা অনুভব হলো। ড্রয়িং রুম হতে বেরিয়ে সোজা গাড়িতে এসে বসল। হাতের অ্যাপ্রনটা ঢিল মেরে পাশের সিটে ফেলে পরপর শার্টের দুটো বোতাম খুলে দুপাশে ছড়িয়ে দিল। আটকে রাখা নিঃশ্বাসটা টানতে চাইল। বুক ফুলিয়ে পরপর নিঃশ্বাস টেনে স্টিয়ারিং চেপে তাতে কপাল ঠেকালো তীব্র অপরাধ বোধে। আয়ন কখনো এতটা অপরাধ বোধে ভোগেনি। আজ যতটা নিজেকে অপরাধী মনে হচ্ছে তার। আয়ন চাইলে হৃদের অনুপস্থিতিতে সবকিছু ঠিকঠাক রাখতে পারত, মায়ের খোঁজ করতে পারত, কিন্তু সে করেনি। আসলে হৃদ ঠিকই বলে, হৃদ ছিল না বলে তার বইয়ের মর্যাদা কেউ করেনি। সবাই হৃদের উপস্থিতিতে তার বইয়ের মর্যাদা বাড়ায়, হৃদের আড়ালে নয়। আজ সবার অবহেলায় মায়াকে হারাতে বসেছে। এইভাবে চলতে থাকলে মায়া মারা যাবে যে কোনো সময়। মায়াকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। মন তো আয়ন সেইভাবেই কিছুক্ষণ বসে রইল। খানিকটা সময় পর স্টিয়ারিং থেকে মাথা উঠিয়ে হাত বাড়িয়ে ফোনটা নিল গাড়ির ডেস্ক হতে। মেসেজ অপশনে গিয়ে হৃদের নাম্বারে ছোট করে বার্তা লিখল, মায়াকে তোর বড্ড প্রয়োজন হৃদ, প্লিজ চলে আয়, মেয়েটা মরে যাবে তোর অবহেলায়, ফিরে আয় প্লিজ। মেসেজটি সেন্ড করে আয়ন খানিকটা সময় নিল উত্তরের আশায়, কিন্তু ফোনের ওপাশ হতে কোনো উত্তর না আসায় আয়ন পুনরায় একইভাবে মেসেজ লিখল হৃদের নাম্বারে, তোর বউ ভীষণ অসুস্থ হৃদ, দ্রুত হাসপাতালে নিতে হবে। স্বামী হিসেবে না পারিস, অন্তত মানুষ হিসেবে দায়িত্ব পালন কর, নয়তো মরে যেতে দে মায়াকে। আমি হাসপাতালে অপেক্ষা করব। আয়ন হৃদের নাম্বারে পরপর দুটো মেসেজ পাঠিয়ে গাড়ি স্টার্ট করল। আয়নের জানা নেই আয়নের মেসেজগুলো হৃদ পড়বে কিনা, সে মায়ার টানে বাড়িতে ফিরবে কিনা। তবে আয়ন মায়াকে একা রেখেই হাসপাতালে চলে গেল। আজ সেও দেখতে চায় মায়ের জন্য হৃদের মনে কতটা ঘৃণা জন্মেছে। ভালোবাসার মানুষকে চাইলেই ঘৃণা করা যায় না। মায়ের অসুস্থতার সম্পর্কে সব জানা হৃদের, সব জেনেও যদি মায়ের থেকে হৃদ মুখ ফিরিয়ে নেয়, তাহলে আয়ন নিজে হৃদের মায়ের সাথে কথা বলে মায়াকে আলাদা বাড়িতে রাখার ব্যবস্থা করবে। সবকিছুর আগে মায়ের সুস্থতা প্রয়োজন। হৃদের আশেপাশে থাকলে মায়ের সুস্থ হবে না। হৃদের ঘৃণা, অবহেলা বরং মায়ের মানসিক চাপ বাড়াবে। আয়ন চলে গেল রাত 8টায়। সেই 8টা থেকে 9টা হলো। 9টা থেকে 10টা গড়িয়ে ঘড়ির কাঁটা এখন 11টায় পৌঁছালো। মায়ের শরীর আরও খারাপ হলো। গায়ের জ্বর খিঁচুনি দিয়ে শরীরে কম্পন ধরল। হাত পা ঠান্ডা হয়ে মায়া আবারও প্যানিক অ্যাটাক করল। অসহায় রাফার চিৎকার দেখার মতো ছিল। খালি বাসায় অচেনা শহরে মায়াকে নিয়ে কোথায় যাবে সেই ভয়ে চিৎকার করতে লাগলো মায়াকে জড়িয়ে। আয়ন মায়াকে হাসপাতালে নিয়ে যাবে বলে সে নিরুদ্দেশ। রাফা বাসার সার্ভেন্টদের নিয়ে মায়াকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। বয়সে রাফা মায়ের সমবয়সী। সে নিজেও কখনো এমন পরিস্থিতিতে পড়েনি। অচেনা শহরে মায়াকে নিয়ে কোন পথে যাবে আয়নের হাসপাতালে সেটাও জানা নেই তার। শুধু জানে মায়াকে এই মুহূর্তে হাসপাতালে নিতে হবে। কোথায় কার কাছে গেলে সাহায্য পাবে তাও জানে না রাফা। হৃদের ড্রাইভারকে গাড়ি বের করতে বলে রাফা পরপর কল মেলালো সুফিয়া খানকে। তারপর রাদীপ, আয়ন তিনজনকেই পরপর কল দিল রাফা। প্রথমবার সুফিয়া খান কল রিসিভ না করলেও রাফার আয়নকে কল করার মধ্যেই সুফিয়া খানের কল আসলো রাফার হাতের ফোনে। তৎক্ষণাৎ সুফিয়া খানের কল রিসিভ করে উত্তেজিত অস্থির ভঙ্গিতে কাঁদতে কাঁদতে মায়ের কথা জানাতে জানাতে ড্রয়িং রুমে প্রবেশ করল হৃদ। রাফার চিল্লাচিল্লিতে শক্ত গম্ভীর হৃদের পা থামে। কাজের মহিলা রোজিনার গায়ে ঢলে পড়া মায়ের দিকে তাকিয়ে। হাত পা খিচে নাক দিয়ে রক্ত ঝরছে মায়ার। ফর্সা মুখটা কালো হয়ে আছে, মুখ দিয়ে ঝাঁঝ বের হয়ে। হৃদ কেমন শক্ত হয়ে জায়গায় দাঁড়িয়ে রইল মায়ের দিকে তাকিয়ে। হৃদের মুখ দেখে ভেতরকার অনুভূতি বলা দায়।
রাফা কান্নাকাটি করে সুফিয়া খানকে সবটা বলতে বলতেই চোখ পড়ল মেন দরজার সামনে দাঁড়িয়ে থাকা হৃদের ওপর। আশার আলো দেখার মতো তৎক্ষণাৎ ছুটে গেল সেই দিকে। কল না কেটে দুহাতের মুঠোয় ফোনটি চেপে হৃদের কাছে মিনতি করে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া প্লিজ মায়াকে একটু হাসপাতালে নিয়ে যান প্লিজ, আপনার পায়ে ধরছি আমি, প্লিজ মায়াকে বাঁচান। ও অনেকক্ষণ ধরে এমন করছে, আমি একা এই শহরের কিছুই চিনি না, ওকে কোথায় নিয়ে যাব? প্লিজ আপনি ওকে বাঁচান ভাইয়া, মায়া তো আপনাকেই ভালোবাসে, ও তো আপনার জন্য সুইসাইড পর্যন্ত করতে গিয়েছিল। ভাইয়া প্লিজ ওকে হাসপাতালে নিয়ে যান প্লিজ। মায়ের সুইসাইডের কথাটা কানে যেতেই হৃদ তড়াক করে তাকালো রাফার দিকে। চোখ মুখ তখনও কেমন শক্ত আর কঠিন। রাফা বুঝতে পারল না হৃদের কঠিন দৃষ্টির কারণ। রাফা বারবার মায়াকে বাঁচানোর আকুতি মিনতি করছে হৃদের কাছে। সেকেন্ডের মাঝে হৃদ দৃষ্টি ঘুরিয়ে বাইরের দিকে চলে যেতে যেতে গম্ভীর মুখে রাফার উদ্দেশ্যে বলল, কাম উইথ মি। হৃদকে বাইরের দিকে চলে যেতে দেখে রাফা দৌড়ে মায়ের দিকে এগিয়ে আসলো। কাজের মহিলা রুজিনাকে নিয়ে মায়াকে ধরাধরি করে বসালো হুইল চেয়ারে। হৃদের অনুসরণ করে মায়াকে নিয়ে দ্রুত পৌঁছালো গাড়ি অবধি। হৃদ গাড়িতেই বসা ছিল। আসিফকে আশেপাশে কোথাও দেখা গেল না। তবে হৃদের গাড়ির দরজা খোলা পেয়ে রাফা, রুজিনা বেগম মায়াকে নিয়ে বসলো গাড়ির পেছনের সিটে। ওদের বসতেই হৃদ তৎক্ষণাৎ গাড়ি টানলো খালি রাস্তায়। রাফা থেকে থেকে বেহুশ মায়াকে জড়িয়ে কাঁদছে। হৃদের শক্ত মতিগতি তখনও বোঝা তাই। রাফা মায়াকে নিয়ে কাঁদতে কাঁদতে হৃদের উদ্দেশ্যে বলল, আর কতক্ষণ লাগবে আমরা হাসপাতালে পৌঁছাতে ভাইয়া? রাফা কথাগুলো বলতে বলতে গাড়ির মিরর দিয়ে দূর রাস্তার দিকে তাকালো। ওরা কোথায় আছে কিছুই জানে না রাফা। দূর রাস্তা হতে দৃষ্টি সরাতে গিয়ে চোখ পড়ল গাড়ির স্টিয়ারিংয়ে ঘুরতে থাকা হৃদের কম্পিত হাতের দিকে। কেমন থরথর করে কাঁপছে স্টিয়ারিংয়ে থাকা হৃদের হাত দুটো, অথচ হৃদের মুখভঙ্গিমা কেমন শক্ত আর কঠিন করে রাখা। গাড়ির এসির মধ্যেও বিন্দু বিন্দু ঘাম জমেছে হৃদের কপালে। রাফা বুঝতে পারল না হৃদের অস্থির কম্পিত হবার কারণ। হৃদ কি অসুস্থ মায়ের মতন, নাকি তার অন্য কোনো ভয়? রাফার হৃদকে দেখে মনে হলো না সে অসুস্থ। তারপরও রাফা হৃদকে আর ঘাটালো না মায়ার চিন্তায়। 10 থেকে 15 মিনিটের মধ্যে হৃদের গাড়ি এসে থামল হাসপাতালের সম্মুখে। হৃদ শব্দ করে গাড়ির দরজা খুলে পাশে দাঁড়ালো। হাসপাতালের বাইরে আগে থেকেই দাঁড়িয়েছিল আয়ন নার্সদের নিয়ে। হৃদের গাড়ি থামতেই আয়ন তৎক্ষণাৎ নার্সদের দিয়ে মায়াকে নামালো। নার্সদের সাহায্যে মায়াকে কেবিনেও দেওয়া হলো সঙ্গে সঙ্গেই। মায়ের চিকিৎসা চলল মুহূর্তেই। রাফা মায়ের কেবিনের বাইরে ভয়ে জড়সড় দাঁড়িয়ে। হৃদ এই পুরোটা সময় নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে তার ভূমিকা অদেখার মতো। ঘণ্টা দেড়েক সময় নিয়ে মায়াকে চিকিৎসা দিয়ে কেবিনে শোয়ানো হলে ডক্টর সাজিদার সঙ্গে বেরিয়ে আসলো আয়ন। আয়নের চোখে মুখে অসহায়ত্বের ছাপ। হৃদকে পেল মায়ের কেবিনের পাশেই চুপচাপ দাঁড়িয়ে। আয়ন দূর থেকে হৃদের শান্ত ভঙ্গি দেখে ঠাহর করতে পারল না হৃদের অশান্ত মনের তোলপাটটা। হৃদ হয়তো আশা করেনি মায়া সত্যি সত্যি এতটা অসুস্থ হবে। আয়ন হৃদের মুখোমুখি হতে হতে ক্লান্তিময় হতাশার গলায় বলল, আমার সাথে কেবিনে আয় তুই। জায়গা ছেড়ে হৃদকে নড়তে না দেখে আয়ন হৃদের হাত টেনে মিনতির স্বরে বলল, মায়ার রিপোর্ট এসেছে, প্লিজ আমার সাথে আয় ভাই। ডক্টর সাজিদা কথা বলতে চায় মায়ার গার্ডিয়ানের সঙ্গে। তুই ছাড়া আপাতত মায়ের এখানে কেউ নেই, মামিও ঢাকায় নেই, প্লিজ আয়। আয়নের হাতটা ঝটকা মেরে ফেলে হৃদ এগিয়ে গেল ডক্টর সাজিদার কেবিনে। কাউকে কিছু না বলে ঠাস করে বসে পড়ল ডক্টর সাজিদার মুখোমুখি চেয়ারটায়। আয়ন হৃদের পাশাপাশি চেয়ারটা টেনে বসতে বসতে বলল, আপনি বলুন ডক্টর সাজিদা, আমরা শুনছি। মধ্যবয়স্ক ডক্টর সাজিদা সুফিয়া খানের অনুসন্ধান করে বলল, মিসেস সুফিয়া খান আসেননি ডক্টর আয়ন? আয়ন স্বভাবস্বরূপ বলল, না ডক্টর, মামি ঢাকার বাইরে আছেন, কাল সকালে আসবেন, আপনি আমাদের বলুন। ডক্টর সাজিদাকে মায়ের ব্যক্তিগত ডাক্তার হিসেবে রেখেছেন সুফিয়া খান, তাই তিনি মায়ের সকল রিপোর্ট সম্পর্কে পূর্ব থেকেই অবগত ছিল বলে ডক্টর সাজিদা আবারও আয়নের উদ্দেশ্যে বলল, দেখুন, পেশেন্টের মানসিক অবস্থার ব্যাপারে আগেই ক্লিয়ার করে বলেছিলাম মিসেস খানকে। তিনি বলেছিলেন পেশেন্টের যত্ন নেবেন। সেখানে পেশেন্ট আবারও প্যানিক অ্যাটাক করল। সেজন্য বলছিলাম সুফিয়া খানের অনুপস্থিতিতে আমার পেশেন্টের ব্যক্তিগত গার্ডিয়ানের সঙ্গে কথা বলা প্রয়োজন। ডক্টর আয়ন, আশা করছি আপনি বুঝতে পারছেন। ডক্টর সাজিদার ঘুরে ফিরে একই কথাই তৎক্ষণাৎ রেগে যায় হৃদ। অধৈর্যের নাই ডক্টর সাজিদার টেবিলে হঠাৎ থাপ পড়িয়ে গর্জনে বলে উঠল, বালের ডক্টর আপনি আমার সামনে বসে আছি, চোখে পড়ছে না আমাকে? ডিগ্রি অর্জন করেছেন কিভাবে, ভণ্ডামি করে? হৃদের হঠাৎ গর্জনে ডক্টর সহ আয়নও ভয়ে চমকে উঠল। আয়ন তৎক্ষণাৎ হৃদকে থামাতে চেয়ে ডক্টর সাজিদাকে শুধিয়ে বলল, আপনি প্রশ্ন না করে রিপোর্ট বলুন প্লিজ। হৃদ খান পেশেন্টের হাজব্যান্ড হয়, আপনি বলুন। ডক্টর সাজিদা থমথমে মুখে হৃদের দিকে তাকালো। হৃদ খানকে তিনি ভালো করেই চেনেন।
এই শহরে প্রভাবশালীদের একজন। এদের ক্ষমতা আর দাপটের কথা শুনেছেন তিনি আগেই, তবে বিগত কয়েকদিন ধরে স্বচক্ষে সবটাই দেখেছেন। যেমন মা তেমন ছেলে, দুজনেই অধৈর্য। তারপরেও সুফিয়া খান যেমন তেমন ওনাকে বোঝানো যায়, কিন্তু ওনার ছেলে হৃদ খান তো আরও গরম, অধৈর্য মানুষ। ডক্টর সাজিদা থমথমে মুখে বলল, দেখুন মিস্টার খান, পেশেন্টের অবস্থা খুবই শোচনীয়। পেশেন্ট মানসিক ডিসঅর্ডারের রোগী। এত ওষুধ দেওয়ার পরেও এতদিন ধরে পেশেন্টের জ্বর কমছে না, বারবার প্যানিক অ্যাটাক হচ্ছে, মানসিক চাপ বাড়ছে। পেশেন্ট হয়তো কোনো কিছু নিয়ে তীব্র ডিপ্রেশনে ভুগছে, যার জন্য বারবার প্যানিক অ্যাটাক হচ্ছে। আমার মনে হয় পেশেন্টের চারপাশের পরিবেশ ঠিক নেই। পেশেন্টকে সুস্থ করতে চাইলে আগে পেশেন্টকে একটা সুস্থ পরিবেশ দিন। যথাসম্ভব সবাই পেশেন্টের সাথে ভালো ব্যবহার করুন। পেশেন্টকে হাসি খুশি রাখুন। ওষুধের চেয়ে পেশেন্টের পরিবেশের পরিবর্তন করা জরুরি। তাহলে পেশেন্টের মস্তিষ্কে পড়া প্রভাব এমনিই কমে আসবে। নয়তো আমরা পেশেন্টকে খুব দ্রুতই পাবনার ডক্টরের কাছে সাজেস্ট করব। ডক্টরের বাকি কথাগুলো শেষ করার আগেই হৃদের হাত উঠে গেল টেবিল ভর্তি ফাইলে। এক থাবায় ঝরঝর করে টেবিলের সবগুলো ফেলে দিল ফ্লোরে। খালি টেবিলে থাবা মেরে ডক্টর সাজিদার উদ্দেশ্যে চোখ মুখ শক্ত করে দাঁতে দাঁত পিষে বলল, ডাক্তারি শেখান আমারে? পাবনায় পাঠাবেন? ঘাড়ের রক ছিঁড়ে পাগল বানায় পাবনায় সরকারি চিকিৎসা দেব আপনাকে। যাবেন? হৃদকে টেনে থামাতে চেয়ে আয়ন বলল, হৃদ, কি করছিস তুই? এখানে ডক্টর সাজিদা কি করেছে? উনি তো মায়ের বর্তমান অবস্থার কথাই জানালো তোকে, আর তুই? আয়নকে ধাক্কা মেরে নিজের থেকে দূরে সরাতে সরাতে হৃদ খিটখিটে মেজাজে বলল, সর সামনে থেকে, বালের ডাক্তার তোরা আমার, সর। হৃদ কেবিন ছেড়ে বেরিয়ে সোজা হাঁটল করিডোর ধরে। উদ্দেশ্য হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়া। হৃদকে চলে যেতে দেখে রাফা দৌড়ে আসলো হৃদের পেছনে। হৃদকে পেছন থেকে ডেকে হাঁপাতে হাঁপাতে বলল রাফা, আপনার সাথে আমার কথা ছিল ভাইয়া, একটু শুনবেন প্লিজ। হৃদ থামল না, বরং রাফার কথা না শোনার মতো করে চলে যেতে চাইলে রাফা পুনরায় হৃদকে পেছনে ডেকে অধৈর্য গলায় বলল, আমি বেশ কয়েকদিন ধরে আপনার সঙ্গে কথা বলতে চাইছিলাম ভাইয়া, কিন্তু আপনি বাড়িতে আসেন না বলে যোগাযোগ করতে পারছিলাম না। প্লিজ ভাইয়া, আমার কথাটা অন্তত শুনুন প্লিজ। হৃদ রাফাকে এড়িয়ে অদেখার মতো করে চলে যেতে লাগলে রাফা ফের হৃদের পেছনে দৌড়িয়ে অস্থির উত্তেজিত গলায় খানিকটা উঁচু স্বরে বলল, আপনার অনুপস্থিতিতে মায়া সুইসাইড করতে গিয়েছিল ভাইয়া। সেদিন আমরা না থাকলে হয়তো মরে যেত ও। রাফার কথাই সঙ্গে সঙ্গে হৃদের পা থামে, কিন্তু রাফার দিকে ঘুরে তাকালো না হৃদ। রাফা হৃদকে দাঁড়াতে দেখে পরপর অস্থির গলায় বলল, মায়া আপনাকে অনেক ভালোবাসে ভাইয়া, আপনাকে ভালোবাসে বলেই আজ মায়া পাগল হয়ে বিছানায় পড়ে আছে। প্লিজ ভাইয়া, মায়াকে আর অবহেলা করবেন না, ও নির্দোষ। মায়া আপনার সাথে বেইমানি করতে চায়নি, ওকে দিয়ে এসব করানো হয়েছে। মায়ার বিয়েটা তো। রাফাকে বলতে না দিয়ে হৃদ এক প্রকার জেদ করে চলে গেল রাফার কথা না শুনে। শেষ পর্যন্ত রাফা কি বলতে চেয়েছিল সেটা শুনল না হৃদ। হৃদকে চলে যেতে দেখে রাফা আগ বাড়িয়ে আর কিছুই হৃদকে জানাতে চাইল না, বরং উল্টো পায়ে হেঁটে মায়ের কেবিনে গেল। রাফা বুঝতে পারছে হৃদ ইচ্ছে করেই মায়াকে এড়িয়ে যাচ্ছে, হয়তো মায়াকে আর চাচ্ছে না বলে। রাত প্রায় 1:45 ঘরে। অন্ধকার কারাগারে চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসা কেউ। মাথার ওপর হলুদ আলোর লাইট ঝুলছে। সামনেই 14 শিকের জেল। সন্ধ্যার পর থেকেই লোকটাকে এখানে এইভাবে হাত পা বেঁধে বসিয়ে রেখেছে থানার পুলিশেরা। বসে থাকতে থাকতে একটা সময় ঝিমিয়ে ঘুমিয়ে পড়ল চেয়ারে বসা লোকটি। হঠাৎই কোনো কিছুর টুংটাং শব্দ কানে যেতেই চেয়ারে বসা লোকটি ঘুমন্ত চোখ মেলে তাকাতে চাইলে ঘুমের তাড়নায় ঝাপসা চোখে দেখল শিকলের তালা খুলছে বয়স্ক পুলিশ। লোকটার হেলিয়ে পড়া ঘাড়টা মুহূর্তেই সোজা করতে করতে দেখল পুলিশ নয়, বরং একজন ভদ্রমহিলা মাথা নুইয়ে জেলে প্রবেশ করছে। চেয়ারে বাঁধা লোকটার ঘুম তৎক্ষণাৎ ছুটে গেল। চোখ টেনে সামনে তাকাতেই খুব পরিচিত একটা মুখ চোখে পড়ল। লোকটার কপাল কুঁচকে আসে। ভদ্র মহিলাটি কে তা স্মরণ করতে চাইলে মহিলাটি লোকটার দিকে এগিয়ে এসে চেয়ার টেনে মুখোমুখি বসতে বসতে মাধুর্য হেসে কৌতুক করে বলল, কিরে জসিম, কি অবস্থা তোর? আগের মতোই হারামি আছিস নাকি আরও লেভেল বাড়িয়ে উন্নতি করেছিস? কোনটা? আমাকে তোর সামনে হাজির করেছিস মানে অবশ্যই তোর হারামির লেভেল বেড়েছে। শুনলাম আমাকে নাকি খুব মিস করছিলি, তাই চলে আসলাম। নাইস টু মিট ইউ এগেন দোস্ত। কথাটা বলেই সুফিয়া খান হাত বাড়ালো চেয়ারে বাঁধা জসিমের দিকে, কিন্তু দুজনের মধ্যে দূরত্ব বেশ। মধ্যস্থতার টেবিলের একপাশে জসিম, অন্য পাশে সুফিয়া খান বসাই সুফিয়া খান উঠে দাঁড়ালো জসিমের সঙ্গে হাত মেলাতে। অল্প ঝুঁকে খুব স্বাভাবিকের নাই জসিমের সঙ্গে হাত মিলালো, যেন খুব পুরাতন সম্পর্কে অবগত দুজন। জসিম লোকটা তখনও কেমন অবাক চোখে তাকিয়ে সুফিয়া খানের দিকে। লোকটার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে
তিনি ভারী আশ্চর্য হয়েছেন এই রাতে সুফিয়া খানের দেখা পেয়ে। কতটা বছর পর দুজনের আবার দেখা হলো। চোখের সামনে যেন ভেসে উঠল সেই ভার্সিটিকালের পুরাতন স্মৃতিগুলো। দূরদর্শী সুফিয়া আর তার মোহনীয় সৌন্দর্য। মধ্যবয়সে এসেও যেন ভাটা পড়েনি, বরং গোছালো পরিপাটি শাড়িতে মোহনীয় লাগছে সুফিয়াকে। জসিম অবাক নেত্রে তাকিয়ে সুফিয়া খানের দিকে, অথচ তার খানিক বাদেই সে চেঁচিয়ে উঠল সুফিয়া খানের হাত মিলানোর সঙ্গে সঙ্গে। সুফিয়া খান ঝটকায় হাত সরিয়ে নিতে নিতে বলল, সরি দোস্ত, ব্যথা পেলি নাকি? আমি তো তোর সঙ্গে হাত মিলাতে চেয়েছিলাম। আফটার অল তুই আমার পুরাতন ফ্রেন্ড বলে কথা। অনেকদিন পর দুজনের দেখা, ভাবলাম তোর সাথে আন্তরিকতা দেখাই, কিন্তু মনে হচ্ছে তুই তার যোগ্য না। আচ্ছা দে দেখি তোর হাতটা, কোথায় ব্যথা পেলি? কথাটা বলেই সুফিয়া খান টেবিল ঘুরে এগিয়ে আসলো জসিমের দিকে। জসিমের এক হাতের বাঁধন খুলে হাতটা টেনে দেখল বাম হাতের তালুতে ছোট্ট একটা সুই ঢুকেছে। সুফিয়া খান দরদ দেখিয়ে সেই সুইটা টেনে বের করে গলা উঁচিয়ে ডাকল শিকলের বাইরে দাঁড়িয়ে থাকা তারেক নামক ছেলেটিকে। গম্ভীর মুখে বলল কক্ষে পানি দিয়ে যেতে। সুফিয়া খানের আদেশ অনুযায়ী ছেলেটি তাই করল। দ্রুত একটি ছোট বোতলে পানি এগিয়ে দিয়ে গেল সুফিয়া খানের দিকে। পানির বোতলটি হাতে নিয়ে সুফিয়া খান কোমর ঠেকিয়ে বসল টেবিলের ওপর, জসিমের মুখোমুখিতে। ক্যাপ খুলে হাতের বোতলটা জসিমের মুখ বরাবর ধরতে ধরতে বলল, পানিটা খাতো জসিম, তোর ভালো লাগবে। ব্যথা পেয়েও জসিম লোকটা হতবাক চোখে সুফিয়া খানের দিকে তাকিয়ে কম্পিত স্বরে আওড়ালো, সুফিয়া তুমি? সুফিয়া খান জসিমের মুখে পানি দিতে দিতে বলল, চিনতে পেরেছিস তাহলে? নে ধর, আগে পানি খা, হাতের ব্যথা কমে যাবে। তোর সাথে গল্প করতে আসলাম জসিম, জমিয়ে আড্ডা দেব দুজন, তুই আর আমি, বুঝলি? সত্যি সত্যি জসিম লোকটা সুফিয়া খানের দিকে তাকিয়ে হা করল। ছোট বোতলের সম্পূর্ণ পানিটুকু পান করল সুফিয়া খানের হাতে সে। সুফিয়া খান খালি বোতলটা হাতে নিয়ে পুনরায় জসিমের মুখোমুখি চেয়ারে বসতে বসতে হেয়ালি করে বলল, দেখলি দোস্ত, তোর জন্য আমার ভালোবাসা কত। নিজের হাতে তোকে পানি পর্যন্ত খাওয়ালাম। আমার এত ভালোবাসা রেখে তুই শুধু শুধু আমার জামাইটার পেছনে পড়ে থাকিস। শুনলাম তুই নাকি আমার জামাইকে খুব জ্বালাস, এখন আবার আমার ছেলেটাকেও এইসবে টানলি। দিস ইজ নট ফেয়ার দোস্ত। সুফিয়া খানের কথাই জসিম থমথমে মুখে বলল, বিশ্বাস করো সুফিয়া, আমি কারো পেছনে কিছু করিনি। আমি এসবের কোনো কিছুই জানি না। আমাকে ফাঁসানো হচ্ছে। তুমি আমাকে বিশ্বাস করো, আমি নির্দোষ। জসিম লোকটার কথাই সুফিয়া খান তাল মিলিয়ে বলল, বিশ্বাস তো আমারও করার কথা না দোস্ত। তুই তো জানিস আমার দৃষ্টি হারামিদের চিনতে ভুল করে না। তুই হারামি ছিলি, আছিস, থাকবি, এটা আমি জানি। কিন্তু আমার জামাইটা বোঝে না, বারবার একই ভুল করে তোকে বিশ্বাস করে। আসলে আমার জামাইটা বোকাশোকা নরম মনের মানুষ তো, সেজন্য তুই বারবার অপরাধ করেও ছাড় পেয়ে যাস। আমি বুঝি না ভাই, নরম মনের মানুষ হয়েও সে কিভাবে রাজনীতি করতে আসে। নরম মন নিয়ে কি কখনো রাজনীতি করা যায় তুই বল? রাজনীতি করতে হলে কলিজা হতে হবে লোহার মতো শক্ত, যেন এক থাবায় শত্রুর কলিজা ছিঁড়ে হাতে নিয়ে খেলতে পারে। তাহলেই না হলো সে আদর্শ নেতা। কিন্তু তার সরলতা দেখে আমিও তাকে আরো 15 বছর আগেই না করেছিলাম রাজনীতি করতে। বলেছিলাম, রাজনীতি তোমার জন্য না নিহাল, সামাল দিতে পারবে না, ঝামেলায় পড়বা। আমার ছেলেদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তোমার জন্য। তুমি ছেড়ে দাও রাজনীতি। কিন্তু সে শুনল না আমার কথা। তার পারিবারিক ঐতিহ্য, রাজনৈতিক দলকে তারই সামাল দিতে হবে, এটা নাকি তার দায়িত্ব। আচ্ছা তুই বল, এইভাবে সামাল দিবে সে আমার ছেলেদের রক্ত জড়িয়ে? আমি তার জন্য কয়টা ছেলে জন্ম দিছি যে তার জন্য বারবার রক্ত ঝরাবে? সারা বছর আমার বড় ছেলেটাকে রাজনৈতিক দণ্ডে ভিড়ে রাখে। তাও ঠিক ছিল যদি আমার ছেলেটার কথা শুনে সে কাজ করতো তাহলে। কিন্তু না, তার অতিরিক্ত মানবতার জন্য শেষ পর্যন্ত আমার ছেলেটার জান পর্যন্ত নিয়ে টান দিল সে। মা হয়ে আমাকে তো এসবে আসতেই হতো, তাই না বল? সুফিয়া খানের পরপর কথাই জসিমের শরীরে চিকন ঘামের রেশ দেখা দিল। কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা জমা হতেই জসিম ভয়ার্ত মুখে অস্থির ভঙ্গিতে বলল, আমি কিছু করিনি সুফিয়া, আমি সত্যিই তোমার ছেলের অ্যাক্সিডেন্ট করাইনি। আমি তো সেদিন চট্টগ্রামেই ছিলাম না যেদিন রিদ খানের অ্যাক্সিডেন্ট হলো। আমি কিভাবে তোমার ছেলের অ্যাক্সিডেন্ট করাবো বলো? আমাকে অন্যায়ভাবে জেলে আনা হয়েছে, আমি নির্দোষ। জসিমের কথায় দারুণ হাসল সুফিয়া খান। হাতের বোতলটা পাশের টেবিলের ওপর শব্দ করে রাখতে রাখতে বলল, তোর নিজের সাক্ষী তুই কেন দিচ্ছিস জসিম? আমি কি তোকে মেরেছি নাকি কারো অ্যাক্সিডেন্টের কথা মেনশন করেছি? না পিটানো অবধি তুই সাক্ষী দিবি না জসিম, কারণ আমি জানি তুই নিষ্পাপ। সেজন্যই তো তোকে জেলে ধরে আনা হয়েছে। থানার পুলিশেরাই হলো বেয়াদব। তারা আমাকে ফোন করে জানালো তোর মতো এত নিষ্পাপ নেতা নাকি তাদের পেটে হজম হচ্ছে না।
দ্রুত তোর সাথে কথা বলতে, যাতে তোর হারামিপনার লেভেল আপডেট হয়, নয়তো বদহজমে মারা যাবে তারা, বুঝলি? সুফিয়া খান সম্পর্কে জসিমের ধারণা পুরাতন। ভার্সিটি লাইফ থেকে তিনি সুফিয়া খানকে চেনেন। অসম্ভব মেধাবী আর চতুর মানুষ সুফিয়া। শান্ত মস্তিষ্কে মানুষ খুন করার মতো ক্রিমিনালি মাইন্ড এই মহিলার আছে। কিভাবে কাকে কোথায় ফাঁসিয়ে দেবে সামনের মানুষটা নিজেও বুঝবে না। জসিম লন্ডনে পড়তে গিয়েই পরিচিত হয়েছিল সুফিয়ার সঙ্গে। অপরূপ সুন্দরী আর অসম্ভব মেধাবী স্টুডেন্ট দেখে সে একটা সময় ভালোবেসেছিল সুফিয়াকে। কিন্তু তখন সুফিয়ার সঙ্গে নিহাল খানের প্রেম ছিল সবে 3 মাসের। নতুন প্রেম হওয়ায় জসিম চেয়েছিল সহজ সরল নিহালকে টপকে সুফিয়াকে জিতে নেবে। নিহালের সঙ্গে জসিমের বন্ধুত্ব না থাকলেও ওরা মিউচুয়াল ফ্রেন্ডে পরিচিত হওয়ার সঙ্গে সঙ্গে ওরা একই ভার্সিটিতে পড়াশোনা করতে বলে তাদের রোজ দেখা হতো। সেজন্য জসিম চেয়েছিল নিহালকে ভুল বোঝাতে সুফিয়ার সম্পর্কে। এতে সে সফলও হতো, যদি না সুফিয়ার কাছে সে ধরা পড়ত। সহজ সরল নিহালকে অনেকটাই কনভিন্স করে ফেলেছিল সুফিয়ার বিরুদ্ধে। কিন্তু চতুর সুফিয়ার কাছে জসিম অল্পতেই ধরা পড়ে যায় এবং সেই দিনই জসিমকে ভার্সিটির মাঠে পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করল সুফিয়া। লন্ডনের মাটিতে দাঁড়িয়ে সুফিয়ার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার মতো ক্ষমতা ছিল না জসিমের, কারণ তখনকার সময় লন্ডনের রয়্যাল পরিবারের সদস্যদের মধ্যে সুফিয়ার পরিবারকেও গোনা হতো। সুফিয়ার পরিবারের পূর্বপুরুষদের ব্রিটিশ আমল থেকেই আধিপত্য ছিল লন্ডনের শহরে। তাদের ক্ষমতা দাপট দেখার মতো ছিল। সুফিয়া নিজেও অস্ত্রবিদ্যা, শাস্ত্রবিদ্যা, এমনকি ট্রেনার হিসেবে পারদর্শী ছিল। সুফিয়ার হাতে ধনুক বা বন্দুকের গুলি কোনোটার নিশানায় মিস হওয়ার মতো গল্প আজও নেই। সে এক পারদর্শী নারী। জসিম সেই সময় সুফিয়ার হাতে মার খেয়ে লোকলজ্জার ভয়ে চলে এসেছিল বাংলাদেশে। তারপর একটা রাজনৈতিক দলে যোগদান করে, এক নেতার মেয়েকেও বিয়ে করল। বছর 3 পর দেখা গেল নিহাল ও সুফিয়াকে নিয়ে বাংলাদেশে হাজির। তখন সুফিয়ার কোলে 6 মাসের ছেলে সন্তান। দেখতে সুফিয়ার মতোই অপরূপ সুন্দর হয়েছিল। খুব সম্ভবত সুফিয়ার বড় ছেলে রিদ খান হবে। জসিমের ভুলে যাওয়া শত্রুতা পুনরায় তাজা হয় যখন নিহাল জসিমের বিরোধী রাজনৈতিক দলে যোগদান করে তখন। পাশাপাশি একই এলাকাতে বিপক্ষ প্রতিদ্বন্দ্বী হয়ে নিহাল যোগদান করাতে পার্সোনাল শত্রুতা থেকে রাজনৈতিক দ্বন্দ্বে পৌঁছালো জসিমের ক্ষোভ। সুযোগ পেলে নিহালকে হেনস্থা করতে পিছুপা হতো না জসিম। সুফিয়া তখন নিজের ক্যারিয়ারের সবকিছু ছেড়ে ছুড়ে স্বামীর সংসারে মনোনিবেশ করে। কিন্তু বেশ কয়েক বছর পর নিহালের বেগতিক পরপর রাজনৈতিক দ্বন্দ্ব দেখে সুফিয়া আর নিহালের মধ্যে আনবান শুরু হতে লাগলো। তারপর কিভাবে কি হলো আর কেন সুফিয়া নিহালকে ছেড়ে গেল সেটা আজও জানে না জসিম। তবে সুফিয়ার চলে যাওয়ার খবরটা জসিমের কানে এসেছিল, সেজন্য জসিম বহুবার চেয়েছিল সুফিয়ার অনুপস্থিতিতে নিহালের সুযোগ নিতে। সেজন্য কারণে অকারণে এমন বহুবার বহুরকম মিথ্যা কেস মামলা দিয়ে নিহালকে ফাঁসাতে চেয়েছিল। কিন্তু থানা পুলিশ করে সবগুলো কেস মামলা কোর্ট পর্যন্ত যেতে যেতে কেমন গায়েব হয়ে যেত। সেসব মামলা মোকদ্দমার আর কোনো পাত্তা পাওয়া যেত না। এমন ঘটনা বহুবার হয়েছে। মামলাগুলো হঠাৎ গায়েব হয়ে কি হয় সেই সব তথ্য জোগাড় করতে একটা সময় জসিম গোপনীয়ভাবে লোক লাগালো তদন্ত করতে, আসলে মামলাগুলোর কি হয় সেটা জানতে। অনেক তদন্তের পর বুঝতে পারল সুফিয়া স্বামীর সংসার নামমাত্র ছাড়লেও সে স্বামীর সঙ্গ ছাড়েনি কখনোই। নিহালের ছোট বড় রাজনৈতিক, পারিবারিক, ব্যবসায়িক সকল মামলাগুলোই সুফিয়া নিজে দেখাশোনা করে। প্রফেশনাল অ্যাডভোকেট হয় অবশ্যই আইন সুফিয়া খানের হাতেই থাকবে। তাই জসিম কোনোভাবেই নিহালের সঙ্গে আইনিভাবে পেরে উঠবে না। সেটা বুঝতে পেরে জসিম আইনের আশ্রয় নেওয়া ছেড়ে দেয় এবং সরাসরি আক্রমণ করতে শুরু করল নিহাল খানের ওপর। সুযোগ পেলেই অপদস্থ করতে চাইত নিহালকে। নিহালের লোকদের পিটিয়ে রাস্তায় ফেলে রাখত, নয়তো জোর করে ভয় দেখিয়ে নিহালের লোকদের নিজের দলে নিয়ে আসত। বলতে গেলে রাজনৈতিক খেলায় জসিমের হাত চলত সব জায়গায়। ভেবেছিল ইলেকশনটাও সেইবার জসিমের হাতেই হবে। কিন্তু সেইবার ইলেকশনের আগে হঠাৎ করে একদিন শোনা গেল নিহালের বড় ছেলে রিদ খান নিজের পড়াশোনা শেষ না করেই বিদেশ থেকে চলে এসেছে বাবার রাজনৈতিক দলের সাপোর্টে দাঁড়াতে। জসিম বিষয়টা শুনে বিশেষ একটা পাত্তা দেয়নি। নিহালের ছেলে নিহালের মতোই সহজ সরল মনের মানুষ হবে ভেবে উড়িয়ে দেওয়া বিষয়টা একটা সময় জসিমের মাথা ব্যথা হয়ে দাঁড়ালো। বুঝতে পারল ছেলেটা নিহালের হলেও স্বভাব পেয়েছে সুফিয়ার থেকেও 10 কাঠি ওপরে। ক্রমাগত জসিমের কাজে জসিমকে ফাঁসাতে লাগলো রিদ। সকল দিক থেকে হঠাৎ করে জসিমের দলকে ব্লক করতে লাগলো। জসিমের দলের ছেলেরা দল ছেড়ে নিহালের ছেলেদের পেছনে ছুটতে লাগলো। চোখের পলকে যেন জসিমের সাজানো গোছানো রাজনৈতিক দলটা ভেঙে নিস্তেজ হয়ে গেল। চারদিকে শুধু নিহালের ছেলে রিদ খানের নাম ছড়াতে লাগলো। যে নাম কামাতে জসিমের বছরের পর বছর রাজনৈতিক মাঠে ষড়যন্ত্রের ছক আঁকতে হয়েছিল, সেই মাঠ বছর ঘুরতে না ঘুরতেই নিহালের ছেলে রিদ খানের হয়ে গেল। নিহালও নিজের বড় ছেলে রিদ খানের ওপর রাজনৈতিক দল নিয়ে নির্ভরশীল হয়ে পড়ল।
অথচ হৃদ খান এক হাতে বাবার রাজনৈতিক দল সামলাতে লাগলো, অন্যদিকে মাসের এ মাথা ও মাথা করে লন্ডনে যাতায়াত করত নিজের পড়াশোনা চালিয়ে যেতে। বাবার পাশাপাশি রাজনৈতিক দল থেকে হৃদ খান নিজের বাকি পড়াশোনা শেষ করতে করতে ব্যবসায়িক কাজে জড়িয়ে পড়ল। পারিবারিক ব্যবসার পাশাপাশি নিজের একটা ব্যবসা দাঁড় করালো। সব মিলিয়ে হৃদ খান নামটা হঠাৎ করেই অনেক বড় হয়ে গেল। এতে জসিম হিংসায় জ্বলে পুড়ে নিজের 2 ছেলেকেও রাজনীতির মাঠে নামালো। কারণে অকারণে হৃদ খানের সঙ্গে ঝামেলায় জড়াতে লাগলো। কিন্তু এতেও হৃদ খানের সঙ্গে কোনো সুবিধা করতে পারছিল না বলে নিহালের ছোট ছেলেকে টার্গেট করলো ওরা। এতে কাজের কাজও হলো। নিহালের বড় ছেলে হৃদ খান যতটা চতুর মাইন্ডের ছিল, ততটাই নরম মনের ছিল ছোট ছেলেটা। কিন্তু খান পরিবারের সদস্যরা মিলে যে রাদীপ খানকে প্রোটেক্ট করে, সেটা জসিম লাস্টবার আক্রমণ করতে গিয়েই বুঝতে পারল। জসিমের বড় ছেলে যখন লোকজন নিয়ে এয়ারপোর্ট থেকে আসা রাদীপ খানের উপর আক্রমণ করল, সেই যাত্রায় হৃদ খান বাঁচিয়ে নেয় তার ভাইকে, এবং সেখানের মারামারিতে হৃদ খানের হাতে ওনার বড় ছেলে পঙ্গু হয়ে যায় সারা জীবনের জন্য। 2 পা কেটে আজও বেডে শুয়ে আছে সে। সেই দিন তিনি শপথ করেছিলেন অন্য কাউকে নয়, বরং এবার হৃদ খানকেই জানে মেরে শান্ত হবেন তিনি। সেই অনুযায়ী তিনি গোপনীয়ভাবে লোক লাগিয়ে রেখেছিলেন হৃদ খানকে মারতে। বহু দিন চেষ্টার পর একদিন সুযোগ পেয়ে হৃদ খানের অ্যাক্সিডেন্ট করালো। ট্রাকের চাপায় হৃদ খানের মৃত্যু নিশ্চিত হবে এমন খবরও জসিম পেয়েছিল। কিন্তু এত ধকলের মধ্যেও সুফিয়া নিজের ছেলেকে বাঁচিয়ে আনলো। এরপর কিভাবে কি তদন্ত করে জসিমের নামটাও বের করে নিল এই সবের মাঝে। হঠাৎ এক রাতে পুলিশ জসিমকে ওর পার্টি অফিসের বাইরে থেকে ধরে আনে এবং কোথাকার কোন কারাগারে গায়েব করে রাখে। আজ প্রায় 1 মাস হতে চলল সে সূর্যের আলো দেখে না। জসিমের পরিবার আদৌ ওর খবর জানে কিনা সেটাও বলা দায়। আজ এই মুহূর্তে সুফিয়া জসিমের সামনে দাঁড়িয়ে আছে। মানে জসিমকে এতদিন গায়েব করে রাখার পেছনে যে সুফিয়ার হাত রয়েছে, সেটা তিনি ঠিক বুঝতে পারছেন। তবে জসিম এটা জানে না তাকে সুফিয়া সন্দেহের বশে এখানে আটকে রেখেছে, নাকি সত্যিটা জেনে বুঝে আটকে রেখেছে। যেটাই হোক না কেন, আগে সুফিয়ার মনোভাব বুঝে তারপর জসিম কিছু বলবে, নয়তো আগ বাড়িয়ে কিছু বলে নিজের বিপদ ডেকে আনবে না। কারণ এই মুহূর্তে জসিমের হাতে কিছুই করার নেই। যতক্ষণ না পর্যন্ত সে কারাগার থেকে মুক্তি পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত। যদি সুফিয়া সত্যিটা জেনে যায়, তাহলে বড়জোর কি করবে? জসিমকে কোর্টে চালান করে দিয়ে আদালতে সর্বোচ্চ বিচার দাখিল করবে, এটাই তো। বিচারে বড়জোর কি করবে? যাবজ্জীবন কারাদণ্ড দিবে, ব্যাস। কারণ হৃদ খান এখনো জীবিত আছে, মরেনি। তার মানে জসিমকেও মৃত্যুদণ্ড দেবে না আদালত। জসিম বেঁচে থাকলে কিছু ক্ষমতা তো জসিমেরও আছে। বাংলাদেশের আইনকে কিনে সেও শাস্তি কমিয়ে নিতে পারবে। তাই আপাতত সুফিয়া যা বলতে চাচ্ছে তাই বলুক। জসিম বাড়াবাড়ি কিছু বলে পরিস্থিতি নষ্ট করবে না, বরং বুদ্ধি খাটিয়ে চুপ থাকাটাই শ্রেয় হবে। জসিমের মনস্তাত্ত্বিক ভাবনার মাঝেই সুফিয়া খান ফের বলে উঠল, তুই তো আমাকে চিনিস জসিম, বিনা উদ্দেশ্যে সুতো বহন করার মতো পাবলিকও আমি না। আমার এখানে আসার উদ্দেশ্যটা নিশ্চয়ই তোর মাথায় চলছে। চলাটাও স্বাভাবিক। দেখ, আমি এই পলিটিক্স খেলতে চাইনি, সেজন্যই আরও অনেক বছর আগে স্বামীর সংসার ছেড়েছিলাম। আজ আবার সন্তানের জন্য ফিরে আসলাম। নিহাল সহজ সরল, সেজন্য তুই বারবার খেলতে পারিস। সে মন থেকে চিন্তা করে, কিন্তু আমি ভাই এই নষ্ট মন বুঝি না। আমার মনে খুব অল্প সংখ্যক মানুষ বসবাস করে। আমি শুধু আমার পরিবার বুঝি, এর বাইরে সব বাদ। আমি অপরাধীকে বারবার ক্ষমা করতে পারি না। এত বড় কলিজা নিয়ে আমি ঘুরি না। আমার কলিজা ছোট, সেজন্য আমার সাথে যে যেমন আমি তার সাথে তেমন। তুই ভালো তো আমি ভালো, তুই খারাপ তো আমি তোর চেয়ে দ্বিগুণ খারাপ। আমার বড় ছেলের রক্তটা গরম, সেজন্য হুটহাট রেগে যায়। রাগ কন্ট্রোল করতে পারে না, জেদ বেশি। তবে আমি কিন্তু সেরকম না। আমার সহজে রাগ আসে না, খুব শান্ত মস্তিষ্কে থাকি। হই হুল্লোড় করে লোকজন জানিয়ে কাজ করা আমার স্বভাবে নেই। আমি ডান হাতে কাজ করলে বাম হাত টের পায় না। এই যেমন ধর, আজ এখানে এসেছি তোকে চির বিদায় দিতে। বাইরে পুলিশ, ভেতরে তোর সাথে আমি। বাইরে পুলিশও টের পাবে না তোর মৃত্যুটা কিভাবে হলো, বুঝলি? সুফিয়া খানের কথায় অস্থির উত্তেজিত হলো জসিম। চেয়ারে বসা অবস্থায় ছটফটিয়ে বলল, কি বলছো তুমি এইসব সুফিয়া? আমার মৃত্যু মানে? তুমি কি আমার সাথে মজা করছো? জসিমের কথায় সুফিয়া খান হেয়ালি করে বলল, এত হাইপার হচ্ছিস কেন জসিম? তোর এই মুহূর্তে হাইপার হওয়া খুব রিস্ক, বুঝলি? তুই যতই শান্ত থাকার চেষ্টা করবি, ততই তোর লাইফ টাইম বাড়বে। নয়তো অতিরিক্ত হাইপার হলে তো তোর ব্লাড প্রেশার বেড়ে তুই যে কোনো সময় হার্ট অ্যাটাক করে মারা যেতে পারিস, বুঝলি? সুফিয়া খানের কথায় জসিম রেগে চিৎকার করে বলল, পাগল পেয়েছিস আমাকে? আমি কিছু বুঝি না মনে করেছিস? শুধু শুধু কেউ মারা যাবে নাকি? আমার গায়ে হাত দিলে তুইও রক্ষা পাবি না সুফিয়া। আমাকে মারার দায়ে তুইও ফেসে যাবি। জসিমের কথায় সুফিয়া খান নাক মুখ কুঁচকে বলল, তৌবা তৌবা,
তোর এই মনে হয় তোকে মেরে হাত নষ্ট করব আমি? এত বছরের তুই আমাকে এই চিনেছিস? তুই তো এমনিই মরে যাবি ভাই, তোকে মেরে আমার আবার হাত নষ্ট করতে হবে কেন? বড়জোর তুই আর 6 ঘন্টা লাস্টিং করবি, তারপর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুই আমাকে মিথ্যা বোঝাতে চাচ্ছিস, আমি বিশ্বাস করি না তোর কথা। তুই আমাকে জানে না মারলে আমি কেন মারা যাব? আমি তো সুস্থ। সুফিয়া খান আগের ন্যায় বলল, অবশ্যই তুই সুস্থ, সেটা আমি দেখছি, থানার পুলিশরা দেখছে, কারাগারের সিসি ক্যামেরা দেখছে, আমরা সবাই জানি তুই সুস্থ। কিন্তু তুই তো মরবি হঠাৎ হার্ট অ্যাটাক করে, অতিরিক্ত ব্লাড প্রেশার হাই হয়ে রক্তচাপে মারা যাবি। ডক্টরের রিপোর্টে তাই এসেছে, দেখবি। সুফিয়া খানের কথায় মনে ভয় জমা হলো জসিমের। সে উত্তেজিত গলায় বলল, রিপোর্ট? কিসের রিপোর্ট? তোর ডেড বডির পোস্টমর্টম রিপোর্ট, দেখবি। কথাটা বলেই সুফিয়া খান জসিমের সম্মতির অপেক্ষা না করেই গলা ছেড়ে ডাকল তারেক ছেলেটিকে। সুফিয়া খানের ডাকার সঙ্গে সঙ্গে হাতের ফাইল নিয়ে তৎক্ষণাৎ দৌড়ে আসলো তারেক। সুফিয়া খান হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে সে এগিয়ে দিল বেশ কিছু ডাক্তারি রিপোর্টস। সুফিয়া খান হাতের ইশারায় ছেলেটিকে চলে যেতে বলে। পরপর কাগজগুলো জসিমের সম্মুখে ছড়িয়ে রাখতে রাখতে বলল, এই যে দেখ তোর ডেড বডির সার্টিফিকেটগুলো। তুই কত ভাগ্যবান দেখলি জসিম, মরার আগে নিজের পোস্টমর্টমের রিপোর্টগুলো দেখে যেতে পারছিস তুই। তোর 7 কপাল ভাই, আমার মতো এমন বান্ধবী পেয়েছিস জীবনে। তোর কত খেয়াল রাখছি আমি দেখ। জসিম তীব্র আক্রোশে ফেটে পড়ল। বাঁধন খোলা হাতটা দিয়ে সকল কাগজপত্রগুলো দুমড়ে মুচড়ে ছিঁড়ে ফেলতে ফেলতে চিৎকার করে বলল, তুই আমাকে মিথ্যা ফাঁদে ফেলতে যাচ্ছিস। আমি জানি আমার কিচ্ছু হবে না। অকারণে কারো ব্লাড প্রেশার হাই হয় না, আর না হার্ট অ্যাটাক হয়। অকারণে কেন হবে দোস্ত? অল্প ব্রেন তো চালা নিজের। আমি এখানে আসতেই দুজন হাত মিলালাম প্রথমে, তারপর তোর হাতে সুই বিঁধেছিল। আমি আমার দরদ দেখিয়ে তোকে পানিও খাওয়ালাম, মনে আছে সেগুলো? আসলে প্রথমে সুইটা কোনো সাধারণ সুই ছিল না, ওটা বিষাক্ত পয়জন তোর বডিতে পুশ করা হয়েছে, যেটা তোর হার্ট ব্লক করতে সাহায্য করবে দ্রুত। তারপর যেই পানিটা খেলি আমার হাতে, সেটার মধ্যে আর একটা পয়জন ছিল, যেটা তোর ব্লাড সার্কুলেশনের মাত্রা অতিরিক্ত হাইপার করতে সাহায্য করবে। দুটো বিষের প্রতিক্রিয়ায় তোর হায়াত বড় জোর 5 ঘন্টা। এর মধ্যে তৃতীয় ঘন্টা থেকে তোর শরীর রেসপন্স করা ছেড়ে দেবে, একদম মরা লাশের ন্যায় পড়ে থাকবি। তোর শরীরে রু তো থাকবে, কিন্তু রেসপন্স করার মতো শক্তি থাকবে না। মজার বিষয় কি জানিস? 6 ঘন্টা হতে হতে তোর শরীর থেকে দুটো বিষই ভ্যানিশ হয়ে যাবে, কারণ বিষ দুটো একে অপরের প্রতিষেধক, অ্যান্টিডোট হিসেবে কাজ করবে। তাই তোর বডির পোস্টমর্টম করার সময় রিপোর্টে আসবে তোর সাধারণ হার্ট অ্যাটাক থেকে মৃত্যু হয়েছে। সুফিয়া খানের কথায় জসিমের সর্বাঙ্গ কাঁপতে লাগলো। মৃত্যুকে সবাই ভয় পায়, জসিমও তীব্র ভয় পাচ্ছে। সে সুফিয়া খানের কাছে জীবন বাঁচানোর চেষ্টা করে বলল, আমাকে ক্ষমা করে দাও সুফিয়া, আমাকে প্রাণে মেরো না, লাস্ট একটা সুযোগ দাও, তারপরেও প্রাণে মেরো না আমায়, আমি মরতে চাই না। জসিমের আত্মচিৎকার সুফিয়া খানের মন গলালো না। তিনি আগের ন্যায় বলল, তোর অপরাধের লিস্ট তো অনেক বড় দোস্ত, ক্ষমা করা যাচ্ছে না। আমার ছেলে আর স্বামী দুজনই তোকে খুঁজছে মারার জন্য, সেজন্য আমি ভাবলাম মা হয়ে তোর চ্যাপ্টার ক্লোজ করে যাই, বাপ ছেলে অবধি যাওয়ার আগে। শোন জসিম, তোরে একটা মনের কথা বলি। তুই তো আমার ব্যাচমেট ছিলি, তুই জানিস নিহালকে আমি লাভ ম্যারেজ করেছিলাম, কিন্তু ওকে আমি প্রেম করে বিয়ে করেও ঠকে গেলাম। 15 বছর ধরে একসাথে নেই। শালা বুইড়া খাটাস, আমার ফিলিংসও বোঝে না। অথচ তুই বুঝলি, আমাকে বিশ্বাস করে বিষও পান করলি। তোর আসলে আমার ইমোশন ধরে টান দেওয়া ঠিক হয়নি। আমার ছেলে আমার ইমোশন ছিল। আচ্ছা যাই হোক, তারপরেও আমি দোয়া করব তুই জাহান্নামে ভালো থাক, আল্লাহ তোকে সর্বোচ্চ জাহান্নাম দান করুক, আমিন। কথাটা বলে সুফিয়া খান জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো চলে যেতে চেয়ে। সামনে কদম বাড়াতে জসিম হাওয়া করে চিৎকার করতে লাগলে সুফিয়া খান বিরক্তির স্বরে বলল, তোর মতো করে আমার পরিবারও সেই দিন কেঁদেছিল, কিন্তু তুই শুনতে আসিসনি, তাই আজ আমিও শুনব না। তারপরেও তোর ভালোর জন্য বলে যাচ্ছি, তুই যত হাইপার চিৎকার করবি তত দ্রুত তোর শরীরে বিষ অ্যাক্টিভ হয়ে যাবে। 5 ঘন্টার জায়গায় তুই 1 ঘন্টায় মারা যাবি। সেজন্য চিল্লাচিল্লি না করে আল্লাহকে ডাক হারামি। এখানে তোর চিৎকার শোনার মতো কেউ নেই। সকাল 5টার ঘরে বাড়ির গেট পেরিয়ে পার্কিং এরিয়াতে এসে গাড়ি থামল সুফিয়া খানের। গম্ভীর মুখর সুফিয়া খান গাড়ি থেকে নামতে নামতে চোখে পড়ল বাগানের খোলা বাংলোয় চেয়ারে হাত পা ছড়িয়ে গা এলিয়ে বসে থাকা হৃদকে। হৃদ চোখের ওপর ডান হাত রেখে বাম হাত ঝুলছে ফ্লোরের ওপর। গম্ভীর সুফিয়া খান হৃদের দিকে এগিয়ে আসতে আসতে হাতের ঘড়িটায় সময় দেখতেই পুনরায় কপাল কুঁচকে তাকালো হৃদের দিকে। এত সকালে হৃদ না ঘুমিয়ে জাগ্রত অবস্থায় বাগান বাড়িতে কি করছে? ছেলেটা এখনও অনেক অসুস্থ।
এই মুহূর্তে হৃদের বেশি বেশি ঘুমের প্রয়োজন, মস্তিষ্ক ঠান্ডা রাখার জন্য। নয়তো মায়া পাগল হয়ে বেঁচে থাকলেও হৃদ বাঁচবে না। যদি কোনো কারণে হৃদের মস্তিষ্কে পুনরায় রক্তক্ষরণ হয় তাহলে। হৃদের ফুল বডি রেস্টে রাখার কথা, অথচ হৃদ দুর্দণ্ড বেডে থাকছে না। সারাক্ষণ অফিসের কাজে দৌড়াদৌড়ি করছে, রেগুলার চেক আপগুলো পর্যন্ত করাচ্ছে না সে। বাড়িতে ফেরে না, আবার সুফিয়া খানের সঙ্গে কথাও বলে না। উনি ফোন দিলে কল পর্যন্ত রিসিভ করে না। আয়ন, রাদীপ, এমনকি নিজের বাবার কলটা পর্যন্ত রিসিভ করছে না। সুফিয়া খান বুঝতে পারছে হৃদ পরিবারের সকলের ওপর ক্ষেপে আছে বলে হয়তো কারোর সঙ্গে কথা বলছে না। হৃদের রাগটা যে মায়াকে ঘিরে সেটাও তিনি জানেন। হৃদের অনুপস্থিতিতে মায়ের খেয়াল না রাখাতে হৃদ অভিমানে সবাইকে এড়িয়ে যাচ্ছে। কিন্তু এভাবে আর কতদিন? যা হবার হয়ে গেছে। অতীতে ফিরে ওনারা কিছুই ঠিক করতে পারবে না, কিন্তু বর্তমান আর ভবিষ্যৎ যেন ভালো হয় সেটার খেয়াল রাখতে হবে ওনাদের। সবকিছু ভুলে আপাতত সবার মায়ের পাশে দাঁড়ানো উচিত। এই মুহূর্তে মায়া মানসিক ভারসাম্যহীন রোগী, কাউকে চিনতে পর্যন্ত পারছে না। মানুষ দেখলে ভয় পাচ্ছে, কান্নাকাটি করছে। চট্টগ্রাম থেকে ফিরে তিনি সোজা হাসপাতালে গিয়েছিল মায়ের কাছে। তারপর রাতভর মায়ের সঙ্গে থেকে সবেমাত্র হৃদের বাড়িতে ফিরল ফ্রেশ হতে। তারপর আবার যাবে হাসপাতালে। মায়ের সুস্থতা নিশ্চিত করতে যা যা করা লাগে তিনি সেই সবটাই করবেন। কিন্তু স্বামী হিসেবে এই মুহূর্তে হৃদকে খুব প্রয়োজন মায়ার, নয়তো একা মায়া নিজের মানসিক চাপ কাটিয়ে উঠতে পারবে না। মনস্তাত্ত্বিক ভাবনায় সুফিয়া খান হৃদের খোলা ছাউনির নিচে প্রবেশ করতে করতে বলল, তুমি সারাদিন ঘুমাওনি হৃদ? এখানেই ছিলে? সুফিয়া খানের কথায় হৃদের মাঝে হেলদোল দেখা গেল না। সুফিয়া খান কপাল কুঁচকে তাকালো হৃদের দিকে। হৃদ জাগ্রত নাকি ঘুমিয়ে আছে তিনি আপাতত বুঝতে পারছেন না। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে হৃদকে পরখ করতেই দেখতে পেলেন ঝুলন্ত বাম হাতটায় চুয়ে চুয়ে রক্ত ঝরছে ফ্লোরে। তাজা রক্তে তিনি আটকে উঠলেন। বুঝতে পারলেন হৃদ জাগ্রত অবস্থায় বসে। সুফিয়া খান বড় বড় পা ফেলে হৃদের আহত হাতটা টেনে নিতে নিতে বলতে চাইল, তোমার হাতে রক্ত কিসের হৃদ? আবার মারামারি করেছ? তোমাকে না বলেছিলাম মারামারি না করতে? তুমি অসুস্থ, তোমার। সুফিয়া খানের কথা শেষ হওয়ার আগেই হৃদ ঝটকায় হাতটা ফেলে দিল নিজের মায়ের। হৃদের ব্যবহারে সুফিয়া খান গলা শক্ত করে বলল, হৃদ, আমি কিছু বলছি তোমাকে। সামনের টি টেবিলটা ঠাস করে উল্টে ফেলতে ফেলতে উঠে দাঁড়ালো। তীর তীর মেজাজে বলল, তোমাকে না করেছিলাম না আমাকে দরদ না দেখাতে? তারপরেও কাহিনী করো? বালের নাটক আমাকে দেখাবে না, যাও। হৃদের কথায় সুফিয়া খান শক্ত গলায় বলল, তুমি বেয়াদবি করছো হৃদ। মায়ের কথায় যেন হৃদ আরও চেতে উঠল। রাগে রি রি করে বলল, আমি বেয়াদবি করলে তুমি কি করেছো আমার সাথে? তুমি জানতে না আমি বিবাহিত ছিলাম, আমার একটা বউ ছিল? তাহলে কেন তোমরা সবাই মিলে আজ ওকে পাগল বানিয়ে ছাড়লে? আমার সুস্থতার প্রতিদান কি তোমরা আমার বউকে পাগল বানিয়ে নিয়েছ? আজ আমি সুস্থ হয়েও তীব্র মানসিক যন্ত্রণায় ভুগছি। তোমরা সবাই স্বার্থপর। আজ আমি সুস্থ না হলে তোমরা কখনোই মায়ের খোঁজ করতে না, আমার আমানতের খেয়াল রাখোনি। সেজন্য সে আজ অন্যের বউ হয়ে গেছে। আমি পেয়েও হারিয়ে ফেললাম ওকে। এই যন্ত্রণা তুমি বুঝবে কখনো? হৃদের কথায় সুফিয়া খান নরম হয়ে আসলো। তিনি নিজেও মায়ের ব্যাপারটা নিয়ে অপরাধ বোধে ভুগছেন। যতবার মায়ের দিকে তাকায় ততবার নিজের করা ভুলটা তীব্রভাবে মাথা নাড়া দিয়ে উঠছে। তিনি বাইরের মানুষের কাছে শক্ত হলেও নিজের পরিবারের দিকটাই তিনি দুর্বল। হৃদ কষ্ট পাচ্ছে ভেবে তিনি হৃদকে নরম স্বরে বোঝাতে চেয়ে বলল, কোনো কিছুই বেশি দেরি হয়নি হৃদ, তুমি চাইলে সবকিছু আবার ঠিক করতে পারবে। এই মুহূর্তে মায়ের পাশে তোমার থাকা উচিত। সে নিড ইউ। মায়ের কথায় হৃদ তেলে বেগুনে জ্বলে উঠল আরও। সবটা শেষ করে বলছে, কোনো কিছুই দেরি হয়নি। আর কি বাকি আছে যেটা ঘটেনি হৃদের জীবনে? হৃদ রাগে তীর তীর করে বলল, কোনটা বেশি দেরি হয়নি তুমি বোঝাও আমাকে। আমার বউ অন্যের বউ হয়ে গেছে সেটা, নাকি মায়ের পাগল হওয়াটা? আর কি দেরি হওয়ার বাকি আছে তোমার জন্য আমাকে বলো। আমার বউ আমার জন্য হারাম হয়ে গেছে। তাকে চাইলেও দেখতে পারছি না, ছুতে পারছি না, দুটো কথা বলতে পারছি না। সারাক্ষণ মনে হয় আমার বউ আর আমার নেই। এখন আমার তার দিকে তাকালেও পাপ হবে। আমার এই দ্বিধাকে কে কাটাবে বলো? তুমি তুমি যে সিচুয়েশনে বাবার সঙ্গে আছো সেম সিচুয়েশনে তুমি আমাকেও দাঁড় করিয়েছ। সম্পর্ক না রাখতে পারছি আর না বহন করতে পারছি। এর থেকে ভালো ছিল আমি মরে যেতাম, তোমাদের ঝামেলাও শেষ হয়ে যেত। কথাটা বলেই হৃদ হনহই নিয়ে বাড়ির ভেতর হাঁটল। সুফিয়া খান ঘাড় ঘুরিয়ে তাকালো হৃদের চলে যাওয়ার দিকে। উনি সহজে কান্না করতে পারে না, নয়তো এই মুহূর্তে খুব করে কেঁদে নিজের ভেতরকার কষ্টটা প্রকাশ করত। সন্তানদের কষ্টে মায়েদের সেম কষ্ট হয়, সেটা প্রকাশ করত। এই পরিস্থিতি তিনি কিভাবে ঠিক করবেন জানা নেই। তবে তিনিও সহজে হার মানার মানুষ নয়। যে কোনো মূল্যে মায়ের সুস্থতার সঙ্গে ছেলের মনের জোড়াও তিনি লাগাবেন ইনশাল্লাহ।
এই সব কিছুর জন্য প্রয়োজন মায়ের দ্রুত সুস্থতা নিশ্চিত করা।